আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ রাসেল ভাই। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। আচ্ছা, আর স্টুডিও তো আসতেই চাই, আর যতদিন ভূতের মাঝে আসবোই ইনশাআল্লাহ, এই আর কি। তো এইটা কাহিনীটা রাসেল ভাই আমাকে বলেছে অনিক চট্টোপাধ্যায়, সে কলকাতার ছেলে, ওর প্রথম ইউনিভার্সিটি লাইফের কাহিনী। সো সে ওই সময়টায় পড়াশোনা করতে যায়, আজ থেকে 5-7 বছর আগে আর কি। আচ্ছা সে নয়নিতালে পড়াশোনা করতে যায়। আচ্ছা, তো যে জায়গাটা পড়াশোনা করতে যায় সে বলেছে ওই জায়গাটা বেশ মানে একটু শহর থেকে দূরে, লাইক সাবার্ব টাইপের একটা এলাকা, মানে মফস্বল শহর টাইপের। আচ্ছা, তো স্পেশালি ওই জায়গায় যাওয়ার কারণ হচ্ছে ও যে সাবজেক্টে পড়াশোনা করতে, এটার জন্য নাকি ওই জায়গাটাই ভালো ছিল তার। তো ও যখন যায় ওখানে যাওয়ার জন্য, সারাদিন আপনার জার্নিতে চলে যায় ওর, এবং ও যখন ওখানে পৌঁছায় তখন প্রায় রাত 8টা-9টা বাজে, এরকম একটা সময়। তো বাস থেকে নামার পরে ও দেখে যে বেশ জনশূন্য আর কি, কাইন্ড অফ লাইক মানুষজন একদমই নাই বলা চলে। তো হেঁটে হেঁটে আসে, এসে দেখে যে একজন আছে, মানে রাস্তায়, মানে মুদি বিক্রেতা, যে চকলেট, সিগারেট এই ধরনের কিছু জিনিস বিক্রি করে। তো তার থেকে এসে সিগারেট কেনে এবং কিছু চকলেট কিনে, কেনার পরে ও জিজ্ঞেস করে যে আমি অমুক জায়গায় যাব, ওইখানে কিভাবে কি পাবো, মানে আমার যাতায়াতের জন্য কি আছে, ব্যবস্থা আছে। আচ্ছা, তো সে বললো যে এখানে ওরকম ব্যবস্থা তো ওরকম নাই, কিছু পাবা না। তো এক ধরনের শ্যালো মেশিন টাইপের চালিত আর কি, একটা রিক্সা টাইপের আছে, আর আছে হচ্ছে এক ধরনের টাঙা, এবং সেই টাঙাগুলো তুমি পাবা কিনা এখন শিওর না। আচ্ছা, এটা হচ্ছে যে কারণ দিনের বেলায় এগুলো চলে যায় এখান থেকে, সন্ধ্যার পরে পাওয়া যায় না। তো তোমার জন্য ভালো হয়, রাস্তাটা সুবিধার না, তুমি এখানেই থেকে যাও, বাস স্ট্যান্ডেই কোথাও থেকে যাও, এখানে তো আরো 2-1 মানুষ আছে, ওখানে তো কাউরে পাবা না রাস্তায়। তো অনেক বলতেছে যে এত রাতের বেলা, মানে এমন কোনো রাত হয় নাই, 8টা-9টা বাজে, এই সময় তোমাদের এই এলাকাটা এত নিস্তব্ধ কেন হয়ে যায়? তো বলতেছে এটা গ্রামের জায়গা, অ্যান্ড এই মানে আর কি বেশ গ্রাম্য জায়গা, ইটস নট এ সিটি। এবং ওর সাথে কমিউনিকেশন করছে সে ইংলিশে, হ্যাঁ, মানে এটা সিটি না, এখানে তুমি এরকম সুবিধা পাবা না যেরকম যেতে চাও। সো তুমি যদি টাঙা পাও এটা তোমার জন্য ভাগ্যের ব্যাপার, টাঙা না পেলে তো কিছু করার নেই। তো যাই হোক, অনেক ওখানে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে কর্নারে একটা জায়গায় সে সিগারেট খায়, বসে থাকে একটা ইসের পর, বসে চিন্তা করে যে এখন কি করব। এরকম চিন্তা করতে করতে সে চিন্তা করে যে আমি একটু আশেপাশে হেঁটে দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে তো বাস স্ট্যান্ডে টাঙা আলা নাও আসতে পারে। সো ও যেটা করে, ওর হাতের যে একটা লাগেজ ছিল, সে লাগেজটা হচ্ছে আপনার ট্রলি লাগেজ, টেনে নেয়, ওইটা নিয়ে সে হাঁটে। আচ্ছা, তো একটু সামনে যাওয়ার পরে ও হাঁটতে হাঁটতে যে দেখে যে দূরে মনে হচ্ছে ছায়ার মতো কিছু একটা দাঁড়ায় আছে গাছের ইসে, দুই পাশেই গাছ, মাঝখানে মনে করেন যে আলো পড়তেছে, আকাশের আলো কিছুটা, মানে এমন কোনো আলো না, মানে অন্ধকারে হালকা গাছের ওই চাঁদের আলোতে জায়গাটা একটু একটু আলোকিত লাগছে। আচ্ছা, এবং বেশ ঠান্ডা পড়ে গেছে তখন জায়গাটাতে, কারণ মানে ওই জায়গাটা মানে প্রধানত হচ্ছে শীতটা বেশি পড়ে আর কি, কিন্তু একটু যেহেতু সাবার্ব এলাকা, গাছগাছালি বেশি, শীতটা বেশি পড়ে। তো মানে বেশ টকটক করে কাঁপতে কাঁপতে হেঁটে হেঁটে ছায়ার দিকে যায়, যে ওখানে কি দাঁড়ায় আছে, ওইটা কি মানে মানে কোনো বাসা নাকি, মানে হোয়াট ইজ দিস। তো কাছাকাছি আসতে দেখে সেখানে একটা টাঙা, আচ্ছা, টাঙা গাড়ি, ইটস লাইক ও যেটা বলছে এটা মানে পুরো ফুল ফ্রেজ একটা ঘোড়ার গাড়ি না, ঘোড়াই টানে এটাকে, বাট ছোট টাইপের, মানে পিছনে কোচটা হচ্ছে এত ছোট, মানে হাইয়েস্ট হয়তো একজন ঘোড়া, একটা ঘোড়া, একটা ঘোড়া টেনে নিয়ে যাবে এটাকে, কাইন্ড অফ লাইক কলকাতায় একসময় যে আদম গাড়ি, এখন আছে কিনা আমি জানি না, আচ্ছা, ওরকম টাইপের আর কি। সো তো ওখানে যে দেখে যে ওরকম একটা গাড়ি আছে এবং তার সাথে ঘোড়াও আছে, কিন্তু মানুষ নেই। তো মানে খুব থতমত খেয়ে যায় যে ঘটনাটা কি, মানুষ নাই, টাঙা গাড়ি দাঁড়ায় আছে। তো কিছুক্ষণ বসে থাকে, একটু পরে সে হাতে সিগারেট শেষ হয়েছে, সিগারেটটাকে ফেলে দেয়, ফেলে দিয়ে পা দিয়ে নিভাই ফেলে। তো সিগারেটটা ফেলে দেওয়ার কিছুক্ষণ পরই দেখে যে ওইখানে মানে পাশে গাছগাছালি যে জায়গাটা, ওখান থেকে একজন মানুষ বের হয়ে আসছে। বের হয়ে এসে তাকে বলতেছে, মানে ওখানকার মানে লোকাল ভাষার সাথে হিন্দি মিশানো আর কি, যে কোথায় যাবা। তো বলে যে আমি তো অমুক জায়গায় যেতে চাই, তো তুমি কি যাবা নাকি। তো ওরে বলছে যে ব্যাঠো, বসো পিছনে। তো ও কোনো কথা না বলে সুন্দর, ও মনে করে যে এর থেকে ভালো সুযোগ তো আর নাই এই পাওয়া গেছে। হ্যাঁ, বাস স্ট্যান্ডে কিছু নাই, বাস স্ট্যান্ডের আশেপাশে কোনো হোটেলও নাই, কোথাও নাই, ওখানে বসে রাত কাটানোর চেয়ে বেড়ার তুমি চলে যাই। তো বসে ওর যে ইটা, ওই ইসে উঠে বসে তার যে লাগেজ থেকে খুলে সে পাতলা একটা সোয়েটার সে গায়ে দেয়। আচ্ছা, তো
গায়ে দেওয়ার সময় তার হাতে ওই যে আপনার ছিল একটা ম্যাগাজিনটাও সে বের করে নেয় হাতে, মনে করে যে কোথাও যদি যে এসে পড়তে পারে বা কিছু, মানে জাস্ট টু হ্যাভ সামথিং ইন হিজ হ্যান্ড, ওকে। এরকম একটা নিয়ে এসে বসে। তো বসে সে ওখান থেকে আপনার যাওয়া শুরু করে আর কি, টাঙা চালাচ্ছে। তো বেশ অনেক দূর যাওয়ার পরে ও দেখতেছে যে সামনে যে জায়গাটা, সেই জায়গাটাতে আপনার দুই পাশে গাছ নাই, বেশ প্রান্তরের মতো, মানে বেশ মাঠ টাইপের, এবং মানে চাঁদের আলোটা এমনভাবে পড়ছে পুরো জায়গাটা ঝকঝক দেখা যাচ্ছে জায়গাটা। তো ও খুব এনজয় করা শুরু করে, খুব এনজয় করা শুরু করে। সে মনে করে যে মানে দিস ইজ এ ভেরি নাইস থিং টু ডু, এই জায়গায় মানে জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, তার এই যাওয়াটাই একটা সার্থকতা লাগতেছে। তো এরকমও যায়। তো টাঙ্গালাকে জিজ্ঞেস করে যে এখানকার পরিবেশ কেমন, এই মানে কিছু প্রশ্ন করার চেষ্টা করে লোকটাকে। তো লোকটা দেখা যাচ্ছে তার কথাবার্তা খুব একটা উত্তর দিচ্ছে না, এড়ায়, এবং ওই রাস্তার ঘোড়ার খুরের শব্দে আর মানে খুব চাপা পড়ে যাচ্ছে, আর বাতাস চলছে, খুব শোঁ বাতাস চলছে। তো এই সময় মানে এক সময় চুপি হয়ে যায় যে ব্যাপারটা কি। তো ওই জায়গাটা যখন পার হয় তখন দেখে যে সে আপনার আবার একটা এরকম তৈরি হচ্ছে রাস্তা, যেখানে দুই পাশে গাছ, এবং এইবারে গাছটা খুব ঘন হয়ে জন্মাইছে, মানে চাঁদের আলো প্রায় ঢুকতেছেই না, জায়গাটা বেশ ঘুরঘুরটি অন্ধকার। তো ওর বুকের মধ্যে কেমন একটা ছ্যাদ করে ওঠে, মনে হয় যে এই অন্ধকারে ঢুকে যাচ্ছে, কেমন জানি লাগে ওর কাছে। ইটস লাইক একটা কেভে, বা আপনার যদি একটা ইসে প্রবেশ করে মানুষ, ধরেন একটা মানে টানেলে প্রবেশ করে, কাইন্ড অফ লাইক গাছের টানেল বলা যায় যেটাকে। তো ওখান থেকে ঢুকে যায় ঘোড়ার গাড়িটা। তো যখন সেখানে ঢুকে তখন না, ও অলমোস্ট কিছু দেখতে পায় না রাসেল ভাই। যেটা হয় যে শুধু ঘোড়ার শব্দ শুনতেছে, ঘোড়ার খুঁড়ের শব্দ, আর অন্ধকার, এবং অন্ধকারটা খুব জেঁকে বসছে। তো এই সময় ও মানে টের পায় ওর পেছনে কেউ, জাস্ট লাইক আমরা যদি রিক্সায় কেউ মানে আমরা পা দিয়ে উঠে কারো ঘাড়ের মধ্যে এরকম সুড়সুড়ি দেই, কাইন্ড অফ লাইক দ্যাট, ওর ঘাড়ের মধ্যে শীতল কোনো স্পর্শ, লাইক খুব মানে আইস কোল্ড কোনো টাচ ঘাড়ের কাছে। এবং ও খুব চমকা উঠে লাফ দিয়ে উঠে হাত দিয়ে দেখে যে কিছু নেই। এবং তখন মনে হয় যে কেউ দুষ্টুমি একটা হাসি দিয়ে পাশে চলে আসছে, এরকম একটাই। ও খুব ভয় পেয়ে যায়। ও ভয় পেয়ে ও হাত দিয়ে ওই যে টাঙা চালাচ্ছে তার জামা চেপে ধরে। তো দেখে যে টাঙাওয়ালা বেশ চাপা হাসি দিয়ে, কাইন্ড অফ লাইক মজা পেলে যেরকম আসে, কাইন্ড অফ লাইক দ্যাট, কেউ মজা করে যে কারোর সাথে আসে ওরকম হাসি দিয়ে বসে যে ব্যাটে রকম চুড়েল হ্যাঁ, বসে থাকে চুড়েল। তো ও তো এটার সাথে পরিচিত এই জিনিসগুলো, যেহেতু সে ভারতের ছেলে এবং সে ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মিথ, চুড়েল সম্বন্ধে আমি অনেকেই হয়তো শুনছে। চুড়িয়াল, হোয়াট ইজ চুড়েল? চুড়েল ইজ আমাদের বাংলাদেশে আমরা যেটাকে অনেকে শাকচুন্নি বলে, অনেকে পেতনি বলে, সামথিং লাইক দ্যাট। বাট ভারতে হয়তো প্রচলিত আছে। অনেকেই চুড়েল সম্বন্ধে অনেক কিছু আমাকে বিস্তারিত আরও বলছে, আমি নিজেও জানতাম, ওর কাছ থেকে আরও কিছু শোনা, যে ওরা যেটা আমরা অনেকে ডাকিনি বলি আমাদের এখানে, ইট কাইন্ড অফ লাইক দ্যাট। এরা পথ দিয়ে আপনাকে নিয়ে যাবে, কোথাও চুবিয়ে মারবে, কখনো তারা আপনাকে ডিসগাইজ করে সুন্দর কোনো মেয়ে সেজে আসে, এরকম কাইন্ড অফ লাইক দ্যাট। অ্যাকচুয়ালি মানে টু বি ফ্র্যাঙ্ক এগুলো হচ্ছে সবই হচ্ছে জিন, সোর্ট অফ এ জিন। বাট এনিওয়েজ আমি ওর বিশ্বাসেই থাকলাম বা ওর কথাতেই থাকলাম যে ওটা চুড়েল। ওকে যখন এটা বললো, ও তখন ওর গায়ের লোম সব একসাথে দাঁড়ায় গেল। আচ্ছা। এবং মানে ওর মনে হচ্ছে যে আমি এখানে না থাকাটাই বেটার ছিল, মানে কেন আমি এখানে আছি, এরকম একটা বোধ তার মধ্যে আসলো। এবং যখন সেই বোধটা পাইছে তখন তার মনে হলো ঠিক তার পাশেই কেউ বসে আছে সিটে, কোনো নারী। এবং যতটুকু সে স্পর্শ বুঝতে পারতেছে তার শরীরের সাথে স্পর্শ, মানে তার কাপড়ের প্যান্টের সাথে তারই মনে হচ্ছে একটা বরফের টুকরা তার পাশে বসা। আরে এবং মানে ও বলার মতো না, ইন দ্যাট পয়েন্ট ও যেটা করছে, ওর যে লাগেজ নিয়ে চিন্তা করছে যে আমি ওই গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে যাব নিচে। বাট তখন সে মনে করছে এখান থেকে কোনোভাবে সরতে হবে আমাকে, হ্যাঁ এখান থেকে পড়লে তো আমি শেষ। মানে আমার এটা চিন্তা করে সে ওই মানে পড়ার চিন্তাটা মানে লাস্ট মোমেন্টে তার ওই জ্ঞানটুকু রাখছে যে সে ওখান থেকে পড়েনি। সে চিন্তা করতেছে যে এখান থেকে বেরিয়ে যায় কোনো মতে। তো ওই যে গাড়িটা যখন নাকি ঠিক ওই দূরে দেখতেছে লাইট, ওই টানেলের মতো জায়গাটা যখন পার হয়েছে, সে তখন ওখান থেকে লাফ দিছে। এবং সে কোনো লাগেজ টাগেজ কিছু ছাড়াই লাফ দিয়ে পড়ছে। ওখানে পড়ে সেই জায়গাটা পড়ছে, দেখছে সামনে ধুধু মাঠ, লাইক প্রান্তরের টাইপের। দৌড়ানো শুরু করছে, দৌড়াচ্ছে। ওর বুঝতে পারতেছে না ওর পিছনে কিছু আসতেছে কিনা। দৌড়াতে অনেক দূর পর্যন্ত গেছে, যে দেখছে যে একটা বাসার মতো, মানে কয়েক সারি বাসা ওখানে আর কি, এরকম মানে একতলা বাসার মতো আছে, সেখানে হয়তো বার্ন টার্ন গোয়াল টোয়াল আছে এরকম কিছু। তো ওখানে বাসার সামনে গেছে, তো ফিরে দেখে যে পেছনে
একটা নারী মূর্তি আসতেছে। নারী মূর্তি কিভাবে বুঝছে, সে চুল উঠতেছে, চাঁদের আলোয় দেখতেছে, এবং মানে সেটা মানে খুব স্বল্প বসনা উড়ে আসতেছে, এবং মনে হচ্ছে মাটির থেকে, মানে মাটিতে হেঁটে না, মানে মাটিতে বাতাসে সে ভেসে আসতেছে মাটির খুব কাছাকাছি সময় ধরে। এবং ওর যখন খুব কাছে চলে আসছে তখন সে ওখানে জ্ঞান হারায় ফেলছে, তখন আর তার জ্ঞানটা থাকেনি। তো পরবর্তীতে মানে ও জানে না কতক্ষণ সে বেহুশ ছিল, ওর হুঁশ ফিরে দেখে যে একটা ঘরের মধ্যে সে, এবং সেখানে আপনার এই জ্বলতেছে, বাতি জ্বলতেছে কম পাওয়ারের, একটা লোক, তার সাথে একটা মহিলা, তারা, এবং সে মহিলাকে দেখেও ভয় পাওয়া শুরু করছে, প্রচণ্ড ভয় পাচ্ছে। তখন তাকে বলতে, কি হয়েছে তোমার, জিজ্ঞেস করতেছে ওকে। বলতেছে যে আমি তো আসছি, আমি বাইরের থেকে আসছি, ক্যালকাটা থেকে আসছি, এখানে এরকম এরকম সিচুয়েশন, কিছু কিছু বলতে পারছে আর কি। তখন তাকে বলছে যে এটা কিছু না, এখানকার রাস্তাঘাটে রাতের বেলা এরকম অনেক কিছু দেখা যায়, সো তুমি চিন্তা করো না, তুমি এখানে আসো আমাদের বাসায়টা, তুমি থাকো, তারপর তোমাকে সকালে আমরা পৌঁছায় তার ব্যবস্থা করবো। তো অনেকের রাতে খুব জ্বর আসে, মারাত্মক আকাশ পাতাল জ্বর, এবং সে তখন শুধু কষ্ট করে মানে বোঝাতে সক্ষম হয় ওদেরকে যে আমি যেই কলেজে বা ইউনিভার্সিটিতে আসছি ওখানে একটু খবর দেন, ওখানকার কেউ এসে আমাকে নিয়ে যাবে। এবং আলটিমেটলি তারা এসে ওকে নিয়ে যায়, এবং ও ওখানে পরে ছিল বহুত দিনই, ওখানেই সে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করছে অনেক। এবং ওই এলাকাতে এই ধরনের প্রচুর আরও মিথ আছে, এবং আরও এই ধরনের কিছু কিছু কাহিনী আছে। সে বলছে যে হি ক্যান সেন্ড মি ওভার লেটার অন, যে ওইখানকার ঘটনা আরও যেগুলো আছে, সেটা মানে এই সাবার্ব এলাকা, কিছুটা পাহাড়ি টাইপের এলাকা হতে নাকি এই ধরনের জিনিস অনেকেই অনেক বেশি অনেকেই ওইখানে। দেখে। আর এই চুড়েল টাইপের ব্যাপারটা কিন্তু রাসেল ভাই আমি এর আগে অনেকের কাছে শুনেছি, একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, যে আমি শুনেছি যে আমার নানারা একসময় পাকিস্তানে থাকতো, যখন দেশ ছিল বিভাগের আগে, তখন ওনারা শুনেছিল যে ওনার এক ফ্রেন্ড এরকম একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, আমার নানার বন্ধু, আমার নানা মারা গেছে এখন, বাট ওনার এক বন্ধুর কথা বলছি, যে উনি গাড়ি দিয়ে আসছিলেন, এবং উনি দেখেছেন যে ঠিক আপনার গাড়ির সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, এবং ঠিক আমরা যেমন হিন্দি মুভি বা কোনোটাতে শুনি যে লাইক কালো কাপড় পরা বা সাদা কাপড় পরা, কাপড়ের কালারটা আমার ঠিক মনে নাই, বাট এখনো মনে আছে, বলছে যে দাঁড়িয়ে ছিল এরকম, এবং উনি ওখানে থামান নাই গাড়িটা, উনি চালায় গেছেন গাড়ি। আচ্ছা, উনি চালায় যাওয়ার পর যেটা হয়েছে, গাড়ি ভেদ করে উনি চলে গেছে, মহিলাটার মুখটা মনে হলো উইন্ডশিল্ডের মধ্যে এসে একটা হাসি দিয়ে পার হয়ে গেছে, এবং উনিকে যখন পার হয়ে গেছে তখন ওনাকে নাকি বলছে যে তুই তোর গাড়িতে থাকাতে বেঁচে গেলি, এরকম আর কি ওখানকার ভাষায়। তো কারণ হচ্ছে ওনার গাড়ির যে রিয়ার ভিউ মিরর, ওখানে উনি একটা ছোট্ট কোরআন শরীফ ঝুলা রাখতো। তো আচ্ছা 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 হ্যাঁ, এটা কিন্তু অনেক আগের পাকিস্তান আমলের একটা ঘটনা। তো এই ধরনের জিনিস ভারত পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলগুলোতে কিন্তু অনেকেই দেখে, চুড়েল বা ডাকিনি যেটাকে বলেন। এটাই রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ চমৎকার একটা ঘটনা দিয়ে আমরা শুরু করলাম আজকে। একটা খবর এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিতে চাই, আজকে তো আমরা কোনো ব্রেক নিচ্ছি না, একটা না করে যাব। এর কাছে পছন্দ হয়েছে ঘটনাটি, যেমন আমি দেখতে চলে যাব বাবু ভাইয়ের কাছে তার ঘটনা শোনার জন্য। আসসালামু আলাইকুম বাবু ভাই, আশা করছি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম রাসেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। একটু অসুস্থ, কাশি, ঠান্ডা, সেটাই, মানে এই গলার সাউন্ডটাকে মানুষ এক্সকিউজ করতে হবে একটু। না ইনশাআল্লাহ। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি ঘটনা শুরু করার আগে বলতে চাই যে গত 2 দিন আগে আমাদের পুরান ঢাকায় যে ব্যাপক অগ্নিকাণ্ড হলো, এবং অনেকগুলো মানুষ একসাথে মারা গেল, সবার আত্মার মাগফিরাত কামনা করছি। ওকে রাসেল ভাই, ওকে, কাহিনীতে চলে যাই। এটা অনেকের বাবার কাহিনী। অনেকের বাবা, ওদের বাড়ি আর কি, দাদা বাড়ি হচ্ছে আপনার বিল অঞ্চলে, বাংলাদেশের একটা বিল অঞ্চল হচ্ছে ওদের দাদা বাড়ি। অ্যান্ড ইটস বিন লং টাইম, লাইক এটা হচ্ছে হয়তো 70-এর দিকের বা স্বাধীনতোত্তর বা স্বাধীনতার কিছু আগে, এরকম সময়, অনেক আগে। তখন অনেকের বাবা বেশি ইয়াং ছিলেন আর কি, উনি তখন মানে কেবল কৈশোর ছাড়াই আর কি এরকম পদার্পণ করছে, এরকম সময়কার কাহিনী। আচ্ছা, তো উনি বাড়ি যায় আর কি, ওই সময় বাড়ি যাওয়ার জন্য ওনাদের লাগতো, লঞ্চে করে যাওয়া লাগতো। ঢাকা থেকে ওরকম ব্যবস্থা ছিল না বাসে করে যাওয়ার মতো, আর গেলেও সেটা অনেক ঝামেলার ছিল আর কি। একটা জায়গায় যে সেখান থেকে সুইচ করতে হতো, তৈরি করতে হতো, এবং যেহেতু বিল অঞ্চল, সরাসরি বাড়িতে পৌঁছানোর অবস্থা ছিল না। লঞ্চে করে যে এক জায়গায় তারা নামতো, সেখান থেকে মানে আপনার হাঁটা পথে দেন নৌকা, এরকম করে করে যাওয়া। তো যে কারণে হোক, ওর বাবা যখন নাকি ওইবার বাড়ি যায়, তো তখন যেই লঞ্চটাতে তার যাওয়ার কথা, মানে সেই লঞ্চটা সে টাইম মতো পায় না। আচ্ছা, তো এটা ছুটে যাওয়ার কারণে তাকে ওয়েট করতে হয় অনেকক্ষণ। ওয়েট করার পরে দেখে যে একটা লঞ্চ ওইটার কাছাকাছি আরেকটা জায়গায় যাবে, সেটা একটু ছোট লঞ্চ,
এবং মানে একটু মানে টাইমটা হচ্ছে আপনার তখন থেকে আরো 3-4 ঘন্টা পরে, আদারওয়াইজ ওনাকে ওয়েট করতে হবে নেক্সট ডে পর্যন্ত, অনেক লম্বা সময়। অথবা ওনাকে ঘুরে ফিরে বাসে যাওয়ার কোন একটা ব্যবস্থা। সম্ভবত ওর দাদা বা কেউ একজন এরকম অসুস্থ ছিল ওই সময়, তো ওনাকে যেতেই হবে ইমার্জেন্সি কারণে। তো উনি যেটা করেন, উনি ডিসিশন নেন ওই ছোট লঞ্চে করে উনি পাড়ি দেবেন আর কি টাইম। আচ্ছা, তো উনি ওখানে তারপর ওয়েট করতে করতে ওই যখন নাকি ওই লঞ্চটা আসে, ছোট লঞ্চটা, তো ছোট লঞ্চে উনি ওঠেন। তো ছোট লঞ্চে ওনাদের ওঠার পথে ভয় ছিল হচ্ছে একটা, যে ওই জায়গায় যাওয়ার জন্য পদ্মা নদী পাড়ি দিতে হতো। তো পদ্মা অনেক বড় নদী, আপনারা এখনই জানি, ওই সময়ের পদ্মার অবস্থা ছিল আরো বড়, এবং অ্যাকচুয়ালি ওই সময় নাকি কুল কিনারে দেখা যেত না। এন্ড দ্যাট ইজ ট্রুথ যে রাসেল ভাই, আমি আমার জীবন দশায় আমি ছোটকালে একবার আমার নানির সাথে পদ্মায় গিয়েছিলাম লঞ্চে, তখন আমি নিজেই দেখছি যে আসলে ওই পার দেখা যাচ্ছে না। সেটা হচ্ছে আপনার 80-র দশকের কথা। হ্যাঁ, তো এটা তো আরো আগের কথা, তখন এরকমই ছিল। তো রাতের বেলা উনি ওই ছোট লঞ্চে করে রওনা, তো বলছে যে লঞ্চ যাচ্ছে, এবং মানে ধরেন সন্ধ্যার দিক থেকে তাদের যাত্রা শুরু হয়েছে, এবং চলতে 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 এক সময় ভোরের দিকে বা মধ্যরাতে 2টা-3টা এরকম একটা সময় ওই যে জায়গাটা যাওয়ার কথা, ওই জায়গাটা টাচ করছে লঞ্চ। আচ্ছা, এবং উনি নেমে যান ওখান থেকে। তো লঞ্চ থেকে যখন নামেন, ঘাটে নেমে দেখেন যে আসলে তেমন কিছুই নাই। যে জায়গাটা নামছে ওইটা কোনো প্রমিনেন্ট জায়গাও না, মানে ওই জায়গার যে খুব পরিচিতি আছে বা ওইটা কোনো বড় বন্দর বা লঞ্চ ঘাট যেখান থেকে মানুষ মুভ করে সেরকম নিতান্তই গ্রাম্য এলাকা, এবং একদমই আল বাতি টাতি কিছুই নেই। লঞ্চ ঘাটে যে পল্টন থেকে বের হয়ে উনি যখন হেঁটে উঠলো গ্রামের মেঠো রাস্তায়, দেখলো যে কিছুই নেই ওখানে, মানে একদমই কিছু শুনশান। আচ্ছা, তো উনি চিন্তা করতেছে, আমি যদি এখন বাড়ি না যাই, আমি এখানে ওয়েট করি, সেটা করতে পারি সকাল পর্যন্ত, অথবা আমি হেঁটে যেতে পারি। তো যেহেতু ওনাদের গ্রামের সাথে যথেষ্ট কানেক্টিভিটি ছিল, ছোটকালে ওনার বড় হচ্ছে গ্রামে, উনি ডিসিশন নেন যে আমি হাঁটা। আচ্ছা, একটা ওনার আন্দাজ আছে, উনি ওই জায়গাটা খুব ভালো মতন ছিলেন না যেখানে নামছেন, বাট ওনার একটা আন্দাজ আছে যে এইখানের পরে এই জায়গায় যেতে হবে, এই জায়গা থেকে এত দূর হাঁটার পরে আমি ওখানে এই বিলের ওখানে মাঝি টাঝি পাবো, কাউকে ফেলে হয়তো ভোরের দিকে আমি চলে যেতে পারবো। এরকম একটা চিন্তা করে উনি হাঁটা দেন। তো উনি যখন হাঁটছেন, হাঁটতে 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 যাচ্ছেন গ্রামের রাস্তা, এর মধ্যে ওই সময়টা ছিল হচ্ছে ঠিক আপনার ফসল তোলার সময়টা, মানে শীত আসতেছে আবার আসতেছে না, গ্রামে একটু ঠান্ডা পড়ে যায়, কিছু কুয়াশা ধরে আর কি ওই সময়। আচ্ছা, তো উনি কুয়াশা ধরছে এবং একটু ওনার গায়েও লাগতেছে কুয়াশা, এবং মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছে, এই অবস্থায় উনি হেঁটে হেঁটে যেতে থাকে। আচ্ছা, তো ওনার ব্যাগের মধ্যে একটা টর্চ লাইট ছিল, মানে ফ্ল্যাশ লাইট, যে ছোট সিগাল কোম্পানির ফ্ল্যাশ লাইট, ছোট ওগুলো আর কি, মানে তখনকার সময় যেটা বলছে যে সিগাল ফ্ল্যাশ লাইট, ওইটা উনি খুঁজে বের করে ব্যাগ থেকে, এবং ওটা জ্বালায় পথের মধ্যে দিয়ে দিয়ে হেঁটে 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 উঠে যাচ্ছেন। তো যেতে যেতে গ্রামের রাস্তা বেশ এনজয় করতেছেন, এবং ওই সময় মনে করেন যে রাত তখন মানে এমন অবস্থা হয়ে গেছে যে চাঁদ পড়ে গেছে, চাঁদ নাই আকাশে, আকাশে জাস্ট চাঁদ যে পড়ে গেছে, চাঁদের হালকা একটা আলোর মতো আকাশে থাকে, এরকম দেখা যাচ্ছে। তো হাঁটতে 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 এমন একটা জায়গায় আপনি আসছেন, যে জায়গা হচ্ছে যে আপনার একটা বড় রাস্তা উঠে গেছে, এবং রাস্তার পাশ থেকে রাস্তা পার হওয়ার পর আরেকটা রাস্তা নামছে, এবং ওই রাস্তাটা যখন উনি নামতেছেন, ওনার কিছু স্মৃতি মনে পড়ছে, যে ওনার কৈশোরে, ওনার আরো ছোট কাল, উনি যখন নাকি ওনার বয়স 10-11 বছর, তখন উনি ওনার দাদার সাথে ওই এলাকা দিয়ে আসছিলেন। আচ্ছা, এবং যখন আসছেন তখন ওনার দাদা ওনাকে বলছিলেন যে এই রাস্তা দিয়ে কেউ রাত্রে চলে না, চলাফেরা করে না, ওই যে রাস্তাটা দেখাইছিল, কারণ ওনার দাদা ওনাকে নিয়ে আসছিল আর ওই পাশ থেকে। আচ্ছা, তো উনি চিন্তা করলো যে আমি আমার দাদার যে রাস্তা দিয়ে আমাকে আনছে, বড় রাস্তা দিয়ে, সেটা জানছিল ভ্যান গাড়িতে করে, মানে 3 চাকার ভ্যান। এখানে আমার 3 চাকার ভ্যান নেই, এবং বহু দূরের রাস্তা ওনার মনে পড়ে আর কি। তো ওই রাস্তাটা শর্টকাট, যেটার কথা বলছে যে এখান দিয়ে মানুষ চলে না রাতে। উনি চিন্তা করছে এখানে কি নামবো, কেন চলে না, দাদা এত কিছু বলেন, কনফিউশন আছে। উনি অনেক চিন্তা ভাবনা করে উনি করলো কি, রাস্তা ক্রস করে ওই রাস্তায় নাম, সেটাতে মানুষ চলে না। তো উনি ওখান থেকে নেমে হাঁটা ধরছে, হাঁটতে হাঁটতে ওইটা হচ্ছে বলছে যে একটা আইল থাকে, যে গ্রামে ফসলের জমির মাঝখানে আইল, তার থেকে একটু বেশি চওড়া। আচ্ছা, মানে বেসিক্যালি হয়তো একটা ভ্যান গাড়ি কোনো সময় যেতে পারে, এবং যেতে যেতে উনি দূরে দেখতেছে যে বাঁশঝাড় এরকম ছেয়ে গেছে। বাঁশঝাড় যখন ছেয়ে গেছে, ওনার কাছে একটু ভয় লাগতেছে। বাঁশঝাড় সম্পর্কে অনেক কিছু প্রচলিত আছে গ্রামে, যে বাঁশঝাড় থেকে নাকি বাঁশ পড়ে থাকে, এসব কথা তখন ওনার মাথায় আসছে। তো উনি এতটা আমল নেন নাই, উনি যাচ্ছে বাঁশঝাড়ের মধ্যে দিয়ে, এবং কোনো বাঁশ পড়া উনি পাননি। যাচ্ছে, তো যখন উনি বাঁশঝাড়টা পার হচ্ছেন, মানে প্রায় মাঝামাঝি জায়গায়, তখন একটা শব্দ পায়। শব্দটা হচ্ছে জোরে বাতাস গেলে যেরকম মানে একটা হুইসেল তৈরি করে, সেরকম হুইসেল টাইপের সাউন্ড, মনে হচ্ছে যে কিছু একটা ছুটে চলতেছে দুই পাশে বাঁশঝাড়ের ভেতর দিয়ে। তো উনি মানে একটু ওনার গা শিরশির করে ওঠে, ঘটনা কি। তো উনি এক জায়গায় থেমে যান, থেমে যেয়ে উনি কান পাতেন, দেখে শব্দ নাই। আবার উনি হাঁটা শুরু করছেন, আবার হুইসেলটা শুরু হয়। ইটস লাইক আমরা যদি কোনো বাতাসের মধ্যে দিয়ে খুব দ্রুত যানবাহন, লাইক মোটর সাইকেল বা সাইকেলে যাই, আমাদের কানে কিন্তু একটা বাতাস লাগে, কাইন্ড অফ লাইক দ্যাট, ওরকম একটা বাতাসের শব্দ উনি পাচ্ছেন। তো উনি হাঁটতে থাকেন, চিন্তা করে যে কোনো হোক এখানে আমার থেমে দাঁড়ালে খামাখা যেটা চলবে না, চলবে না, জিনিসটা আসলে একটা বাজে জিনিস, বা যেটাই হোক ভয় লাগবে বা হোয়াট এভার, চিন্তা করে ভয়ও পাইছে উনি কিছুটা। তো হাঁটতে 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 উনি আরো সামনে চলে যায়। তো বেশ কিছু দূর যে উনি দেখে ওনার হাতের বাম দিকে
ওই গ্রামের পরিত্যক্ত জমিদার বাড়ি একটা, ওখানে ওখানে এক জমিদার ছিল। সেই জমিদারের মানে এক সময় এরা এখানে রুল করতো এবং অনেকে করতো, পরবর্তীতে তারা এগুলো ছেড়ে দিয়ে ভারতে চলে যায়, তাদের প্রপার্টিজ লেফট ওভার ওখানে আছে। তো ওই জমিদার বাড়িটা যখন উনি দেখে যে জমিদার বাড়ির অবয়ব দেখা যাচ্ছে পাশে, ভাঙাচোরা এই জানলা টালনা, তখন ওনার মনে হয় যে আসলে এই জমিদার বাড়ির কারণেই কি মানুষ এই রাস্তাটা পরিহার করে চলে কিনা, হু নোজ। অনেক কিছু তো শোনা যায় জমিদার বাড়ির সময়। যাই হোক, উনি ওইটা মাথায় আসে এবং আরেকটু ভয় বেড়ে যায় ওনার জমিদার বাড়ি সম্পর্কে। তো হেঁটে 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 উনি যখন জমিদার বাড়িটা পার হচ্ছে রাসেল ভাই, তখন ওনার কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে। মানে পাশ থেকে যাওয়ার সময় যে দৃশ্যগুলো দেখতেছে, বাড়ির সামনের আঙিনা, এটা সেটা, তখন খুব ইন্টারেস্টিং লাগে। তো উনি মনে করে যে আমি এখানে একটা সিগারেট খাই। তো ওখানে উনি থেমে একটা সিগারেট উনি ধরায় আগুন দিয়ে। সিগারেট যখন উনি ধরাচ্ছে, ওনার কাছে তখন মনে হয় যে আলোটা ধরানোর সময় পাশ থেকে কিছু সাতসাত করে সরে গেছে। ইটস লাইক অন্ধকারে কেউ একজন আশেপাশে থাকলে, আগুন জ্বালালে যেমন কেউ দৌড় দিয়ে সরে গেলে পাশ থেকে, এরকম একটা ফিলিংস ওনার কাছে কাজ করেছে। হ্যাঁ, মাথার মধ্যে। তেমন আমার সাথে কেউ ছিল আশেপাশে, এত সাইলেন্টলি, এত হিসেবে ওনার কাছে বেশ লাগা শুরু করে। তো উনি সিগারেট ধরা উনি খেতে থাকে। খেতে খেতে উনি সিগারেট টানতে থাকে এবং হাঁটে সামনে, এবং হাঁটতে 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 জমিদার বাড়ির আঙিনাটা ক্রস করে। এবং ওনার কাছে তখন থেকে মনে হওয়া শুরু করে যে ওনার পিছনে মানুষ আছে, কেউ কিছু জিনিস হাঁটতে, সামথিং লাইক দ্যাট। তো উনি পিছনে উকি দেয়, পিছনে ফিরে কাউকে দেখেন না। বাট যখনই ফিরে হাঁটা ধরে, মনে হয় যে ওনার সাথে সাথে কেউ হেঁটে হেঁটে ফলো করতেছে। এবং এরকম করে যেতে যেতে উনি এক পর্যায়ে ওই যে সেই বিল, ওটার পাশে চলে আসে। ওটার পাশে এসে উনি দেখে একটা নৌকা, ওখানে একটা নৌকা রাখা আছে এবং নৌকার উপরে একটা মানুষ বসা, বোঝা যাচ্ছে মানে দূর থেকে একটা অবয়ব, মানে কেউ বসে আছে, গায়ের মধ্যে চাদর বা কিছু দিয়ে ঢাকা। এটা একটা কোনো কিছুর স্তূপ হতে পারে, আবার একটা মানুষও হতে পারে, এরকম কিছু একটা। তো উনি চিন্তা করে যে আমার তো এখান থেকেই যেতে হবে, বিলে আমার রাস্তার নাই। জি। এবং নৌকা যেহেতু একটা আছে, উনি হেঁটে হেঁটে যায়। যে উনি গলা চড়ায় ডাক দেয়, এই মাঝি আসো নাকি, এসে ওতে কোনো শব্দ না। 2-3বার ডাকার পরে ওই যে ওনার যে একটা দেখা যাচ্ছে যে একটা স্তূপের মতো, এটা নড়ে উঠছে। নড়ে ওঠার পরে উনি বুঝে যে একজন মানুষ উঠে বসছে, মাথার উপর থেকে কাপড় সরাচ্ছে না। উনি বলে আমাকে নিয়ে যাবা অমুক জায়গায়, একটা জায়গা, যে জায়গায় উনি যাবে ওই জায়গার নাম বলে। ওখানে কিছু বলে না, দেখে যে একটা দাঁড় ঠাস করে শুধু পানিতে পড়ছে, বলে যাবে। তো উনি ভাবে যে এটা হয়তো এত ভোর রাতে ঘুম জড়ানো যাইতে পারে এর জন্য। তো উনি কিছু না বলে আস্তে করে নৌকা উঠে বসে। তো নৌকায় যখন উঠে বসে, দেখে যে বেশ দূরনি ছোট নৌকা, এটাতে বেশি হলে 2-1 জনের বেশি মানুষ চড়তে পারে না। যখন নৌকা উঠে বসার পরে দেখে যে ব্যাপক দুলুনি শুরু হয়ে গেছে। আচ্ছা। যে ওখানে লাইক কয়েকজনের নৌকাটাকে দুলালে যেরকম হয় সেরকম। তো দেখে যে ওই যে মাঝি ছিল, হাতে লাঠি দাঁড়, সে পানির মধ্যে ঝাপ করে 2-1 দাঁড় দিয়ে এরকম বাড়ি দেয়, তারপর দুলুনিটা কমে। ওনার কাছে মনে হয়েছিল যে উনি যখন নৌকা উঠছে, অন্য কেউ নৌকা উঠার চেষ্টা করছে, সময় উঠে নাই সামহাও। যাই হোক, নৌকাটা ওই লোকটা ছেড়ে দেয় এবং নৌকা আস্তে আস্তে যেতে থাকে। উনি মাঝির সাথে কথা বলার চেষ্টা করে, কি ব্যাপার, আপনার বাড়ি কোথায়, রাত্রেবেলা আপনার এখানে কোনো নাই, কোনো একটা কুপি জ্বালেন। মাঝি কোনো কথা বলতেছে। তো উনি ওনার সিগারেট শেষ হয়েছিল, ওনার না ভয় একটা ভেতরে কাজ করতে থাকে, বিকজ অফ নৌকার পানির মধ্যেও একটা কুয়াশা বিল, এবং ওই বিলের আশেপাশে মাছ ধরার জন্য বিভিন্ন পাতা থাকে, ওটা কি বলে, ওই যে জালের মতো পাতা থাকে। বুঝতে পেরেছি। তো উনি মনে মনে আবার চিন্তা করে যে এগুলো অনেক গল্প শুনছে বিল সম্পর্কে এই সম্বন্ধে, এবং রাত কয়টা বাজে। তখন উনি করে না, ঘড়ি বের করে। ওনার হাতে একটা সিকো ঘড়ি ছিল, ওখানে তাকায়, ওই যে সিগারেটের আলো দিয়ে জোরে দিয়ে তাকায় দেখে, তখন 3:30 এরকম বাজে। তো ওখানে যাচ্ছে, পানি দিয়ে দেখে আস্তে আস্তে যাচ্ছে। তো উনি চিন্তা করে যে উনি লাইট মারবে কিনা। তো একবার ভাবে লাইট মারবে মাঝির দিক, হাতে ফ্ল্যাশ লাইট ছিল। তো ভাবে যে আবার গ্রামে এটাকে খুব বাজে ভাবে নাকি দেখা হয়, কারো চেহারার উপর ফ্ল্যাশ মারে। এটা তো স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, তখন চিন্তা করে এটা আবার ওই মাঝি অফেন্ডেড হয় কিনা। তো মাঝি ওনার সাথে কথা বলে না, উনি খুব মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, কি ব্যাপার। তো এক সময় নৌকাটা যেতে 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 ওনার যে গন্তব্যের যে জায়গা, তার কাছে চলে আসে। এসে দেখে যে নৌকাটা আস্তে 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 করে পাড়ের কাছে নিয়ে আসতেছে। এনে পাড়ের ঠিক না ঠেকায় মাঝিটা করে কি, ওই বইটা দিয়ে, মানে হাতের যে লগিটা ছিল, ওইটা যে পানির মধ্যে বাড়ি আঘাত করে আটকায় রাখে, নৌকাটাকে থামায় দেয়। আচ্ছা। তো উনি বলতেছে যে কি ব্যাপার, পাড়ে নামাচ্ছেন না কেন? ওই সময় মাঝি প্রথম কথা বলে, এবং কথাটা রাসেল ভাই লাইক খুবই মানে ডিফারেন্ট টাইপের টোন, লাইক একটা পুরুষ মহিলা মিলায় যেরকম টোন করে, যেরকম লাইক একটা মানে মানুষের টোনের সাথে মিল নাই। টোনটা হচ্ছে নাইমেন না এমন ভাবে বলে, লাইক খুবই মানে ভয়ঙ্কর একটা টোনে। ওর শুনে ওর গায়ের সব লোম দাঁড়ায় যায়, এবং সে তাকায় দেখে যে ওই যে পাড় যে আছে নদীর পাড়ে, ওখানে চোখ জ্বলতেছে কিছু। ইটস লাইক ধরেন আপনার কোনো শিয়াল বা নেকড়ে টাইপের কোনো প্রাণী যদি ওখানে থাকে এরকম, এবং অনেকগুলা ঠিক ওই পাড়ের মধ্যে। তাকে বলছে নাইবেন না বলে, সে ওর গায়ে তো লোম দাঁড়ায় গেছে, পানিতে নামতেছে না, আর ওই নৌকাও বসে থাকতে পারতেছে না। তো হঠাৎ করে সে তারপর চিন্তা করে এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে, হঠাৎ করে তাকায় দেখে যে মাঝে যে ছিল সে নাই, ওখানে শুধু একটা চাদর পড়ে আছে। আচ্ছা। চাদরটা লাইক আপনার মানে একটা হঠাৎ করে একটা বস্তু যদি চলে যায়, চাদরটা রেখে দেয়, ইটস লাইক দ্যাট, এরকম ভাবে পড়ে আছে।
তো উনি বসে তখন কি করে ওখানে বসে আস্তে আস্তে দোয়া পড়তে থাকে, এবং যখন দোয়া পড়ে তখন দেখে যে ওই দূরের ওগুলো আরেকটু সরে যাচ্ছে এবং গড় 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 শব্দ করতেছে। এরকম করতে করতে এক সময় মানে ফজরের আজান দেয় দূর থেকে, আজান দেওয়ার পর উনি দেখে আর কিছু নাই ওখানে। তো উনি আস্তে আস্তে নেমে যখন নাকি উনি ওই নৌকাটাতে পাড়া দিয়ে নামতে দেখে নৌকাটা ফুস করে ডুবে গেছে পানিতে ওনার লাশ পাড়াতে, উনি যখন নেমে যাচ্ছে তখন নৌকাটা পানিতে ডুবে গেছে। তো তারপরে উনি অনেক মানে ভয় পেয়ে এবং উথাল পাতাল গায়ে জ্বর এসে যায় ওনার। উনি বাড়িতে আসে, এসে এই ঘটনাটা বলে যে আমি এভাবে আসি। তো তখন ওনার বাসার থেকে ওনার বাবা দাদারা বলে যে কেন তুমি এইভাবে আসলা, এই রাস্তা দিয়ে আসা ঠিক হয়নি, তুমি ওই রাস্তা দিয়ে আসতা, এই রাস্তাটা অভিশপ্ত, এখানে অনেক আজে বাজে জিনিস আছে, এবং এখানে যে তুমি যে মাঝিকে দেখছো এটা আসলে একটা খারাপ জিনিস। এখানে খারাপ জিনিস হলো সে মানুষকে কম ক্ষতি করছে, কারণ মানুষ বলা হয় যে এখানে মাঝি ছিল, সে কোন একটা অত্যাচারে মারা যায়, সামহাউ তার একটা এখানে মানে রয়ে গেছে। আর ওই নৌকা যেটা তুমি দেখছো এই নৌকাটা ওখানে ডুবা নৌকা, এই নৌকা আসলে পানিতে চলার জিনিস না। আচ্ছা, এটাতে করে তুমি পার হয়ে আসছো কেন, এটা একটা মিস্ট্রি টাইপের জিনিস ওনার হয়ে যায়। তো যে ওনার একটা বাজে এক্সপিরিয়েন্স। এখন নাকি ওখানে অনেক শহর টর হয়ে গেছে, ওই রাস্তাগুলো অনেক উন্নত ডেভেলপ হয়েছে, জমিদার বাড়িতে অন্য মানুষ নিয়ে অফিস বানাইছে সরকারি, এগুলো আর কি। আপনার কাছে কি মনে হয় কারণটা আসলে? আমার কাছে মনে হয় রাসেল ভাই, ইট ক্যান বি বাজে জিন, বাজে এন্টিটিস, ভালো এন্টিটিস দুইটাই আছে। জিনদের মধ্যে খারাপ ভালো আছে। মোস্ট প্রবাবলি সে কোনো ভালো জিনের কাছে হেল্প পাইছে ওখানে, তাকে যখন নাকি ওই জায়গাটা পৌঁছাই দিছে, ওই জায়গাটাতে যেই শিয়াল টাইপের কিছু দাঁড়াইছিল সেগুলো কোনো খারাপ জিন হতে পারে। তাহলে মাঝিটাকে আপনি কি বলবেন? মাঝিটাকে আমি বলবো যে এটা কোনো ভালো জিন হবে। আচ্ছা, তার মানে তাকে ভয় না পাওয়াটা কোনো দোষের কিছু হয় না? দোষের কিছু হয় না এই কাজ। সে যদি আগে কথা বলতো, দেখেন পুরা রাস্তার মধ্যে কিন্তু সে কোনো কথা বলে নাই, তাহলে কিন্তু এই লোক ভয় পেয়ে যেত বা সামথিং হতো, ঠিক না? সে যদি আগে ডিসঅ্যাপিয়ার হয়ে যেত, উনি ভয় হয়তো এখানে হার্ট ফিল করতে পারতো, ঠিক না? সেটাই। সে কিন্তু সেটা করেনি, সে একদম তীরে এসে সামহাও তাকে বন্ধ পৌঁছে দিচ্ছে। তো ওইটা ছিল কোনো ভালো জিন, আর যেগুলো পাড়ে ছিল সেগুলো কোনো খারাপ জিনিস। হয়তো ওনার রাস্তাতে ওনাকে যারা ফলো করতেছিল ওইটাও কোনো খারাপ জিনিস ছিল। মানে আপনার কি কোনো সময় এরকম মনে হচ্ছে যে আমরা বিভিন্ন সময় রাস্তাঘাটে চলাফেরার সময়, বিভিন্ন সময় যে বিভিন্ন জায়গায় যাওয়া আসার সময় পথে আমরাও তো অনেকের হেল্প পাই, কোনো সময় এরকম মনে হচ্ছে যাদের মধ্যে সবাই মানে সবাই যে মানুষ এরকম তো ভালো? এটা অ্যাকচুয়ালি আমরা যতটুকু মানে জানি বা যতটুকু দেখি, জিনদের মধ্যে তো অনেকে আছে আমাদের মধ্যে বসবাস করে, এন্ড উই ডোন্ট ইভেন নো যে আসলে কি। যেমন আমি একবার একটা স্টোরি বলছিলাম ভূতে ফেমে, যে পুরান ঢাকার একটা মাঠের মধ্যে দেখছিল আমার এক ফ্রেন্ড, অনেকদিন আগে বলেছে, অনেকগুলো ওর সকালে ঘুম থেকে মানে ভোরে হজরের নামাজের ঠিক পরে। আপনার কি মনে আছে মাঠটা মনে হয় আমরা দেখতে গেছিলাম? রাইট, ওই মাঠে দৌড়াদৌড়ি করতেছে কতগুলো ছেলে, এবং এগুলো দেখে বোঝা যাচ্ছে নাকি মাঠের মধ্যে দিয়ে নামাজ পড়া শেষ করে প্রথম মুসল্লি ঢুকলো, সাথে সাথে প্রত্যেকটাই এক হয়ে একজন হয়ে গেল, রাইট, হয়ে আস্তে করে একটা পিঠে ছালার ব্যাগ নিয়ে বের হয়ে গেল। সো আমরা কিন্তু জানি না কে কোথায় আছে। হ্যাঁ, সো হইতে পারে একটা মানে মানুষের মতো চলাফেরা করতেছে, হতে পারে। আমরা যেমন অনেক আগে ছোটকালে ঘটনা শুনতাম, এইসব কাহিনী এখনো অনেক পাই, মানুষের কাছ থেকে আসে, মেইলে আসে, এসে কিন্তু এগুলো বলি না, কারণ এটা অনেক চর্চিত। যে অনেক মাদ্রাসায় অমুক একটা ছাত্র ছিল, পরে দেখা গেল যে আপনার এলাকাতে এরকম ঘটনা আছে অনেক? আমার এলাকাতে যে মাদ্রাসা একটা আছে ওখানে তো প্রতিদিনই ঘটনা ঘটে। আমার এক আত্মীয়র বাসা খুব কাছে, সে প্রায় রাতটা চিৎকার শুনে ভূত ভূত ভূত, কোথা থেকে শুনে মাদ্রাসা ছেলেমেয়েরা চিৎকার করতেছে। তো পরে মানুষের কাছ থেকে শুনছে যখন নাকি জিনরা আসে ডিস্টার্ব করে। তো এটা মানে এত বেশি শোনা কাহিনী হয়ে যায়, আমরা আচ্ছা এটাকে আর শেয়ার নাই করি। এটা শুনলে মানুষ বলবে যে আমরা শুনেছি, কিন্তু যেটা একই ঘটনা যখন অনেকের কাছ থেকে শোনা যাচ্ছে তখন সেইটা আসলে সেই সন্দেহের কোনো অবকাশ নেই। এই যে এই ধরনের কাহিনী মাদ্রাসায় ছাত্র হিসাবে আসা, ইউনিভার্সিটিতে ছাত্র হিসাবে আসা, রাসেল ভাই আপনার নিজের বাড়ি রাজশাহী, সেখানে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে এই কাহিনীটা কিন্তু খুবই কমন। রাজশাহী ইউনিভার্সিটি অনেকে বলেছে যে ছাত্র লাইট নিভাই দিয়েছে হাত বড় করে, এবং পরবর্তীতে তাকে দেখা যায়নি। এই ধরনের ঘটনা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে অনেক মানুষের মুখে। তারপর অনেকের কাছে শুনছি এরকম যে সকালবেলা সে ডাক দিয়ে নিয়ে গেছে জমিতে চাষ করার জন্য, হ্যাঁ, বা মাটি কাটার জন্য, পরে যে দেখে তার সাথে কুস্তি হয়েছে। এগুলো একদম রেগুলার ঘটনা শোনা যায়। এমন শুনছি মানে এই যে কুস্তির ঘটনাটা আমি একদম আমার নানা বাড়ির মানুষের কাছ থেকেও শুনছি, এবং তাদের ব্লাড লাইনের মধ্যে বলছে। সো কিন্তু পরবর্তীতে আরো মানুষের কাছে শোনার পর আমি একটু কনফিউজ হয়ে গেছি, কারণ ওইটা এক অঞ্চল, এটা আরেক অঞ্চল, মানে বিভিন্ন অঞ্চল থেকে। সো এগুলো নিশ্চয়ই ঘটে রাসেল ভাই, না ঘটলে তো মানুষ না হয় না যে একটা ঘটনা আমি কলকাতা থেকে পাচ্ছি, ঠিক একই ঘটনা ঢাকায় একজন বসে লিখছে, একই রকমের ঘটনা, শুধুমাত্র প্রেক্ষাপট ভিন্ন, মানুষগুলো আলাদা।
এই জিনিসগুলো কিন্তু খুবই মানে আজব। তেমন কি এইসবের প্রকারভেদ, ওই যে আপনি ইংলিশ বইগুলোতে, ইংলিশ সাহিত্যে, ইংলিশ হরর বইতে দেখবেন যে লেখা থাকে যে হেডলেস হর্সম্যান। এটা আমি আগে বলছি, হেডলেস হর্সম্যান বাংলাদেশেও আছে, বাংলাদেশেও আছে। বাংলাদেশে আছে, বাংলাদেশে বাংলায় বলে কন্ধ কাটা। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু কমন। এটা নিয়ে একটা খুব চমৎকার ব্যাখ্যা আছে, মানে ব্যাখ্যাটা হচ্ছে মানে একজন আমার খুব পরিচিত একজন, মানে আমার খুব বন্ধুর মতো এবং বড় ভাই, তিনি একটা কথা বলেছিলেন, সেটা একটু মানে হাস্যকর হবে, তারপর আমি একটু বলছি। উনি বলেন যে আসলে আমরা সামহাও হয়তো অন্য জগতের সাথে কানেক্টেড হয়ে যাই। তো যেরকম হয় না যে অন্য জগতের কোন একটা এন্টিটি আমরা দেখছি বা কিছুটা আমরা দেখছি, সেটা হয়তো ফুললি ডাউনলোডেড হতে পারে না, তাই জন্য আর অর্ধেক অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। সেটাই মানুষ দেখে আর কি একসময়। হ্যাঁ, মানুষ দেখে, সেটাই। তো যাই হোক, এরকম ঘটনা নিয়ে এবং আলোচনা আরো বাবু ভাইয়ের সাথে থাকবে আমাদের আরো একবার। সুতরাং আপনারা সবাই সঙ্গেই থাকুন। একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পরে আবারও ফিরে আসছি ঘটনা সম্পর্কে, এবং এই ঘটনাটা আশা করছি আপনাদের ভালো লাগবে। বাবু ভাই, ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা আপনার আমি শুনেছি হচ্ছে কি সুমিতের কাছে। জি। তো সুমিত, এটা হচ্ছে আপনার ঢাকার বাইরের একটা কাহিনী, যেটা যথারীতি আপনার একটা অ্যাকচুয়ালি ট্রাভেলিং এর উপরই। তো জিনিসটা মানে আমার কাছে বেশ অবাক লাগলো কোইন্সিডেন্টলি, যে এর আগে যিনি বললেন ওনারও ছিল হচ্ছে ট্রাভেলিং এর। আমার প্রথম কাহিনীটা কাইন্ড অফ লাইক দ্যাট ছিল। হ্যাঁ, এটাও সেরকম। আসলে সিলেক্ট করার সময় তো করা হয়েছে করার আর কি। যাই হোক, তো সুমিতের এই কাহিনীটা হচ্ছে যে বাংলাদেশের খুব বিখ্যাত একটা রাস্তার কথা, কিন্তু আমি অ্যাকচুয়ালি ওই রাউটটা উল্লেখ করব না, কারণ ওইখানে রেস্টুরেন্ট এই একটাই পড়ে বেশ বড়। এখন আমি যদি এটা নাম বলি অনেকে সবাই চিনে ফেলবে। কিউরিয়াস হবে। যাই হোক, তো সুমিত যাচ্ছিল তাদের বাড়িতে, এবং যথারীতি সে আপনার তার বাসটা ছিল রাতে, এবং ঠিক ধরেন ঢাকা থেকে যখন যাচ্ছে, যেতে যেতে একটা সময় যখন পৌঁছায় তখন অলরেডি রাত হয়ে গেছে, লাইক 12টা 1টা এরকম ভোরের দিকে তার ডেস্টিনেশনে পৌঁছানোর কথা আর কি। তো ও যেখানে যাচ্ছিল সেখানে রাসেল ভাই এমন একটা জায়গায় রেল স্টেশনটা, যে আপনার এরপরে রেল স্টেশনের পরের জায়গাটা হচ্ছে প্রান্তর। আচ্ছা। এটা কোনো একটা সময় বিলের মতো হয়ে যায় বৃষ্টির সময়, আর যখন নাকি মানে দুই পাশে পানি রাস্তার পাশে চলে আসে, আর শুষ্ক সময় শুষ্ক থাকে, ধুধু প্রান্তর থাকে। এবং অ্যাকচুয়ালি কিন্তু এরপর আর রেল স্টেশন নাই, দীর্ঘ সময় ওই রাস্তাতেই চলতে হবে গাড়িটা, এরকম একটা জায়গায়। এবং ওই রাস্তায় অনেক দূর চলার পর দুই পাশে একটু বনের মতো জঙ্গলের মতো পড়ে এরকম। সো এবং রাসেল ভাই আপনি নিজেও ট্রাভেল করছেন অনেক রাস্তায়, একটু বলে রাখলাম আর কি। আচ্ছা। যাই হোক, ও যখন ওখানে পৌঁছায় তখন রাতের বেলা, রাসেল ভাই রাতের বেলা ওই রেল স্টেশনে পৌঁছায়। বেশ ওই রেস্টুরেন্টটা বেশ বড়, লাক্সারিয়াস, 1 তলা 2 তলা 3 তলা এরকম, এবং ওপরের দিকে একটু পরিচ্ছন্ন জায়গা, নিচের দিকে তো এভারেজ। তো উঠে যায় সুমিত, ওখানে ওদের গাড়িতে করে যাচ্ছিল, ওরা গাড়ি পার্ক করে উপরে উঠে যে আপনার ওই যে লাউঞ্জ যেখানে ওখানে বসে দেখে লাউঞ্জ ফাঁকা রাতের বেলা। খুব একটা বাসও থামে নাই, যেহেতু তার প্রাইভেট কারে ট্রাভেল করা হচ্ছে, অন্য কোনো বাসের স্ক্যাজুয়াল নাই। আচ্ছা। শান্ত যখন অনেকগুলো বাস থামে তখন ধরেন ডিফারেন্ট মানুষজনের আনাগোনা ঘটে। তো দেখতেছে যে পুরোটাই ফাঁকা ওই জায়গাটা। তো এক জায়গায় যে বসে যে কিছুক্ষণ চিন্তা করে কি করবে, হালকা লাইট স্ন্যাক্স এর কথা চিন্তা করে। তো ওখানে বেশ করে বাইরের স্ন্যাক্স খুব ভালো পাওয়া যায় না, আইসক্রিম, কফি, স্যান্ডউইচ এগুলোই। তো এগুলো অর্ডার করে ওগুলো নিয়ে এসে আস্তে করে বসে একটা টেবিলে। তখন বসে আছে, ও হঠাৎ করে খেয়াল করে যে একটা কোণা ছিল অন্ধকার, কিন্তু লাইট লাগানো, বেশি স্পট লাইটও আছে মাঝখানে। তো গ্লাসের এক পাশে থেকে অন্ধকারে যে নড়াচড়া টাইপের। আচ্ছা। তো খেয়াল করে দেখে যে একটা মেয়ে বসে আছে। মেয়েটা বসে, হালকা আলো পড়ছে তখন সে আরো খেয়াল করতেছে, কিন্তু আলো আধারী ছায়ার মধ্যে মেয়েটা বসা। এন্ড তার শাড়ির রং হচ্ছে আপনার কাইন্ড অফ রেড, এটাও বোঝা যাচ্ছে। লালের মধ্যে হালকা আলো পড়াচ্ছে, এটা মানে ডার্ক মেরুন লাগতেছে অন্ধকারে। আচ্ছা। মেয়েটা বসে আছে, মেয়েটা তাকাচ্ছে ওদিক থেকে, ও তাকাচ্ছে। এন্ড হি ফেল লাইক তাদের ভেতরে কোনো একটা মানে ভাবের আদান প্রদান হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো দেখছে ও খুব মানে কফিতে চুমুক দিচ্ছে, খুব খোশ মেজাজে চলে যায় আর কি। তো বেশ কিছুক্ষণ ওখানে বসে থাকে, ও দেখে। তারপর ও একসময় চিন্তা করে যে ও মেয়েটার সাথে কথা বলতে চায় আর কি, মানে দ্যাটস হোয়াট হি উইলস টু ডু। আচ্ছা। এর ইচ্ছা করে। তো ও যখন উঠে দাঁড়ায়, দেখে যে ও যাবে মেয়েটার ডেস্কের কাছে আর কি, টেবিলটার কাছে, দেখে মেয়েটা উঠে হাঁটা দেয় আর কি। তো তাকে চিন্তা করে মেয়েটা কই যাচ্ছে, ওকে ফলো করে কোথাও যাবে, মানে নিচে লবিতে বা কোথাও, ও পিছে হাঁটে। কিন্তু ও যে দেখে যেখানে নাকি চেয়ার টেবিল গুলো লাইট বন্ধ করে উপর করে রাখা আর কি, মানে জায়গাটা শান্ত, বেশি টাইম হলে যে মানে রাশ টাইম ওগুলো ওপেন করে, জি, ওই জায়গাটা দেখি মেয়েটা ওদিক দিয়ে ঢুকে গেল, ঢুকে পেছনে যে রেস্টরুমের যে অংশটা ওখানে চলে গেল। তো ও একটু কনফিউজ হয়ে যায়,
চিন্তা করি এখানে তো আমার এখন যাওয়া যাবে না, বেসিক্যালি ওই জায়গাটা রেস্টরুম, বাট ওই জায়গায় রেস্টরুমের দুকে যে লাইট সেগুলো সবই বন্ধ। মানে এই পাশটাকে ইউজ করতেছে না অ্যাকচুয়ালি, মানে যেই যাচ্ছে হচ্ছে এই পাশে রেস্টরুম আছে ওগুলোতে লাইট জ্বলতেছে মানে যাওয়ার জন্য, এই পাশটা পুরোটাই শাট ডাউন করে রাখছে না। এখানে গেলেও কিছুক্ষণ চিন্তা করে দাঁড়ায় দাঁড়ায় কি মানে যাওয়াটা ঠিক হবে না, ও এই পাশে এসে আবার দাঁড়ায় থাকে। অনেকক্ষণ হয়ে গেল, কোনো খবর নাই, কিছু নেই। এক সময় সে দেখে যে মেয়েটা বের হয়েছে ওখান থেকে, বের হয়ে সামনে আসছে আর একটু, এসে ওকে হাত দিয়ে সিঁড়ির দিকে দেখাচ্ছে, লাইক গো, এরকম কিছু। আচ্ছা, তো এটাতে ও একটু মানে অস্বস্তি ফিল করে যে এরকম কেন, মানে হোয়াট ইজ দিস, আমার সাথে তার কথা হয়নি, কিছু হয়নি। দেখো ও জিনিসটাকে ইগনোর করে ও চলে আসে, আরো কোথাও যাওয়ার চিন্তা করে ও আসে ওর ডেস্কের মধ্যে বসে, বসে যেখানে বসছিল আর কি, যেখানে বসে থেকে অনেকক্ষণ চিন্তা করে, দেখে না ওই টেবিলটাতে মেয়েটার ব্যাক করেনি। তো প্রায় 10-15 মিনিট এরকম বসে থাকার পর রাসেল ভাই সুমিত নেমে যায় সিঁড়ি দিয়ে নেমে নিচে আসে। নিচে এসে ওদের যে গাড়ি রাখছে, ওদের ড্রাইভার ছিল আর ও ছিল, ও যে ড্রাইভারের সাথে কথা বলে বলে একটা সিগারেট কিনে ওখান থেকে। সিগারেটটা থেকে দেখে যে পাশে একটা ট্রাক, ছোট্ট একটা মানে যে 1.5 টনের ট্রাক, যেগুলো ছোট পিক আপ, ওপেন পিক আপ ট্রাক, সেখানে মানুষজন একটু জটলা করতেছে। জি, কয়েকজন মানুষ আছে, উপরে 2জন মানুষ, একটা হুজুর টাইপের লোক। হ্যাঁ, তো ও দেখে মানে খুব একটা কি ব্যাপার এসে, তারপর দেখে যে মানুষ ওদের মধ্যে আবার কথাবার্তা খুব ব্যস্ততার মধ্যে একটা কথাবার্তা, লাইক হুড়মুড়ে অবস্থা এরকম এসে। তো এরকম অবস্থায় হুজুরের সাথে কি কি জিজ্ঞেস করতেছে কারা, ও জাস্ট আগ্রহ করে সিগারেট খেতে খেতে যায়, যে বলে কি হয়েছে, মানে কি কাহিনী কি এখানে, বলছে যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মানুষ। হ্যাঁ, তো লাশ সরায় নিতেছে এখান থেকে, সরায় নিতেছে এবং এটা এসে নিতে হবে। তো ও জাস্ট মানে শুনে একটু অস্বস্তি ফিল করে, তো এদিক থেকে ও হঠাৎ করে তাকায় রাসেল ভাই যেটা দেখে, ট্রাকের পিছন দিকটা তো খোলা, ওরা ওই দিয়ে এরকম চটের মতো ইট স্কোয়ার রাখছে, রাইট, চাটাই দিয়ে, চাটাই দিয়ে। সেখান থেকে সে দেখে যে মানে এটা একটু কেমন জানি গুজবাম্প আমার নিজেই লাগতেছে, যে ওই চাটার ভিতর থেকে লাল রঙের রক্ত, শাড়ি, ও শাড়ি, আচ্ছা, শাড়িরই দেখা যাচ্ছে, এবং একটা মেয়ে মানুষের মুখের এতখানি দেখা যাচ্ছে। সো ও এটা দেখে না রাসেল ভাই একটুই হয়ে যায়, মানে পায়ের ওখানে, হ্যাঁ মানে মাথার কাছ থেকে, আচ্ছা, মাথার কাছ থেকে দেখা যাচ্ছে, আচ্ছা আচ্ছা আর এখান থেকে শাড়ির পাড় দেখা যাচ্ছে। আচ্ছা, মানে ট্রাকটা এইভাবে পিছন দিক থেকে খোলা, তো চাটাইয়ের মধ্যে রাখছে বডিটা। তো ও দেখে একটু মানে শকড হয়, মানে খুব শকড হয়ে চিন্তা করে কি যে মানে লাল শাড়ি এবং ওই মাথাটা থেকে শকড হয়। ও জিজ্ঞেস করে কি আমি কি লাশ দেখতে পারি একটু, তো হুজুর বলে কেন, বলে না চেনা পরিচিত হইতে পারে, আই ডোন্ট নো, আপনারা তো পরিচয় জানেন না। তখন ওই হুজুর সামনে নিয়ে যায় ওকে যে ওই লাশটার মাথাটা দেখায়, এর সাথে আরেকটা ছেলেও নাকি মারা গেছে ওই একই সাথে, মাথাটা যে দেখায়, তাকায়, ও দেখে যে ওর কাছে মনে হয়েছে as far as he can tell, যে মেয়েটাকে সে ভিতরে দেখছে রেস্টুরেন্টে, এটা সেই মেয়েটাই ওখানে। আচ্ছা, মানে ইটস লাইক ওই মেয়েটাই অ্যাক্সিডেন্ট করা মেয়েটা, যাকে একটু আগে একটু আগে দেখছে, এবং সে প্রচন্ড একটা ধাক্কা খায়। খুবই খুবই ধাক্কা খাওয়ার মতো একটা প্রচন্ড ব্যাপার। একটা ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার পর ওকে জিজ্ঞেস করে চিনেন, বলে না আমি চিনি না। ও আর কিছু বলে না, ও সরে আসে এবং ও এই ঘটনাটা বলে ওদের ড্রাইভারকে, এবং ড্রাইভার বলে যে জানি না আপনি কি দেখছেন। অনেকেরই বিশ্বাস আছে ড্রাইভারদের, ওদের অনেক মানুষের বিশ্বাস আছে, অনেকে ওকে বলছে যে হয়তো মেয়েটার আত্মাকে দেখছে, এই দেখছে এরকম কিছু। বাট হোয়াট আই থিঙ্ক, আমি যেটা বিশ্বাস করি যে কারিন নামে একটা জিন আমাদের সাথে থাকে, অ্যান্ড ইট মুভস অ্যারাউন্ড, মানুষকে দেখা দেয়। মোস্ট প্রবাবলি ও এটার কারিনকে দেখছে, হতে পারে। হ্যাঁ এটাই যদ্দূর সম্ভাবনা রাসেল ভাই। এবং সেই কারিন তো সবসময়, আচ্ছা কোনো সময় তো মানে এরকমও বোধহয় হয় যে কারিন মানে ভালো হয়, তাই না? কারিন তো আসলে ভালো হওয়ার কথা না রাসেল ভাই, কারিন হচ্ছে সবসময় মানুষকে কুপ্রবৃত্তি দেওয়ার জন্যই তাকে পাঠানো হয়। আচ্ছা, যে একটা মানুষকে তার যত, এই যে আমরা যেটাকে বলি আমাদের রিপুগুলা, জি জি, এটা কিন্তু কারিন আমাদেরকে উদ্বুদ্ধ করে। হ্যাঁ, মানে যেটা আমি শুনেছি, এবং আমি যদি শুধু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমার সাথে কারিন দেওয়া হয়েছিল, বাট আমার কারিন ভালো হয়ে গেছে আমার সাথে থেকে। আচ্ছা, হ্যাঁ, দ্যাটস বাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর বাকি যারা বুজুর্গ আছে বা ওলিয়া উলিয়ারা আছে, ওনারা হয়তো এটাকে কিছুটা করতে পারে, বাট একটা ভালো মানুষ কতটুকু মানে করতে পারে এটা তার উপর ডিপেন্ড করে আই থিঙ্ক। আচ্ছা, মানুষ যদি সঠিক পথে থাকে হয়তো কারিনকে করতে পারে। এটা অনেক রিলিজিয়নে আমি শুনছি যে এরকম বলা আছে, ইজিপ্টেও কিন্তু বলা হয়তো, প্রাচীন ইজিপ্টে, জি, যে একটা মানুষের একটা কা থাকে, মানে তারই একটা প্রতিচ্ছবি তার সাথেই থাকে কা, ইজিপ্টেও বলা হয়তো। সো এই জিনিসটা কিন্তু এক্সিস্ট করে, এবং এটাই কিন্তু দেখা দেয়।
মানে খুবই জিনিসগুলো খুব পেঁচানো না, মানে ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ সেটাই মানে সেটাই। খুবই পেছন। আমি এরকম মানুষের কাছে শুনছি অনেকে যে সে একটা মানুষকে দেখছে, হ্যাঁ একটা মানুষকে দেখছে, অত সে কিন্তু জানতো না ওই মানুষটা তার ধরেন 1 সপ্তাহ আগে মারা গেছে, ও সে কিন্তু ওই মানুষটাকে অন্য জায়গায় দেখছে। কারিন ডেটের ছোট কোনো ঘটনা কি আপনার মনে পড়ছে একদমই? কারেন্ট নিয়ে এরকম মানে ওই যে আমি তো যতজনের মানুষের কাছে শুনি যে ওই হুম, আত্মহত্যার ব্যাপারগুলো হুম, যারা দেখে এই জিনিসগুলোতে এরকমই আমি শুনছি যে জিনিসটা যেরকম এক গ্রামে এরকম একজন স্কুল মাস্টারের মেয়ে হুম, হুম। সে এরকম ফাঁসি নিয়ে মারা যায়। আচ্ছা। হ্যাঁ এবং অনেকেই ওখানে গেলে মানে ওই দেখতো যে ওই মেয়েটা ওখানে বসে আছে, কি করতো মানে আপনার বসে আছে, অনেকে দেখে যে অনেকে দেখলে ভেঙচি কাটতো, অনেকে কথা বলতো এবং একাধিক মানুষের মধ্যে এবং সেটা দিনে রাতে কোনো ব্যাপার না। না দিনের তো কোনো ব্যাপার না, কিন্তু নির্জনে মানে জিনিসটা যার সাথেই করছে সে কিন্তু একাধিক মানুষ মিলে দেখেন। এবং অনেক ক্ষেত্রে তো এরকম হয়, যেমন এই যে আপনি একটু আগে যে ঘটনাটা বললেন, এই ঘটনাতে তো এরকম না যে সেই মেয়েটাকে দেখার কোনো অবকাশ আছে, সে এটার সাথে পূর্ব পরিচিত, পুরো পরিচিত আছে একেবারেই পূর্ব পরিচিত না। একেবারেই না, সেটাই। একেবারেই না। এমন হতে পারে যে সে মারা গেছে, তার কারেন্টটা বসে ঘোরাঘুরি করতেছে। মানে হতে পারে না যে আমি হয়তো হ্যালুসিনেট করলাম, আমার হয়তো পরিচিত কেউ মারা গেছেন, খুব কাছের মানুষ, তিনি মারা গেছেন, তাকে আমরা হয়তো ভুলভাবে দেখতেও পারি, কিন্তু একদম অপরিচিত মানুষকে যখন দেখি, এবং এই ঘটনা বাবু ভাই আমরা অসংখ্যবার এরকম পেয়েছি যে মানে মানে এই যে মানুষটিকে জীবিত দেখলো, সেই মানুষটির লাশ একটু পরে যে আবিষ্কার করলো। হ্যাঁ, হ্যাঁ। আরো অদ্ভুত ঘটনা এরকম ঘটেছে যে কিছুক্ষণ আগে এরকম একটা লাশ দেখতে গেছে, লাশ দেখতে গিয়ে লাশের সামনে যখন লাশের যখন কাপড় খোলা হয়, তখন দেখে যে সেখানে সেই শুয়ে আছে। শেষ হয়েছে। এরকম ধরনের অদ্ভুত ঘটনা এরকম ঘটেছে। কিছু জিনিস আবার একটু ডিফারেন্ট আসলে ভাই, যেমন এটা আমার লাইফে আমার অনেক জায়গায় শোনা জি। যে অনেক পুণ্যবান ব্যক্তি যারা নাকি ধরেন খুব মানে পায়াস আল্লাহর ওলি টাইপের, আল্লাহর ওলি যারা ছিলেন, এদের মধ্যে অনেকেরই আমি শুনছি যে ওনাদের কিন্তু অনেকেই মৃত্যুর আগে ইনস্ট্রাকশন দিয়ে গেছে যে আমি মারা যাব, এরকম আমি শুনেছি। আমার লাশ এসে নিয়ে যাবে, এবং যখন লাশ নিয়ে যেতে দেখে তাদের মধ্যে একজনকে দেখে ওই ব্যক্তি নিজেই। এরকম কিন্তু অনেক একটাই শুনছি আমি এরকমও শুনছি যে একজন এরকম পুণ্যবান ব্যক্তি মারা গিয়েছেন, ওনাদের পরিচিত একজন হজে যেয়ে তাকে দেখছেন। আচ্ছা, তো এই কেসটা কিন্তু আবার একটু ডিফারেন্ট আসলে ভাই, এটা আসলে ধর্মীয় ব্যক্তিরা বেশি ভালো বলতে পারবে। ভালো বলতে পারবে যারা যারা জানেন জানেন হ্যাঁ, আমি এই সম্পর্কে। জানি কিছুটা, বাট আমি যেহেতু এটার মানে আই এম নট ভেরি এক্সপার্ট অন দিস থিং, আই ডোন্ট ওয়ান্ট টু মেক এনি কমেন্ট। হ্যাঁ সেটাই ঠিক না, আছে? বাট ফেয়ার এনাফ। হ্যাঁ সেটাই হ্যাঁ সেটাই। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাঙ্কস ফর কামিং। আপনি অসুস্থ থাকার পরে আজকে কষ্ট করে এসেছেন Thank you, Russell এবং ভাই। আপনাকে অনেক অনেক স্টোরি বলেছেন আজকে, এখন তিনি তার পরবর্তী ঘটনাটা বলবেন। ঘটনা কয়েকটা আছে ছোট ছোট, তো আমি কি হ্যাঁ আমরা ছোট ছোট কিছু ঘটনা শুনে আচ্ছা, ফেলি। আচ্ছা। একটা বলি তো, এটা হচ্ছে আপনার পাকিস্তানের ঘটনা। হুম, হুম। ওয়ে এগো মানে লং এগো, মানে বেশ অনেক দিন আগের, মানে আমাদের সব বাংলাদেশ হওয়ার আগের। হুম। তো আমার রিলেটিভস আর কি, ওনারা আপনার পাকিস্তানে থাকতেন, করাচিতে। তো যে জায়গাটা ছিলেন ওই জায়গাটা হচ্ছে আপনার আর কি বেশ মরুভূমির পাশে টাইপের আর কি এলাকা, খুব শুকনো এলাকা আর কি, খুব যখন গ্রীষ্মের সময় খুব গরম হয়, লু হাওয়া চলে। তো ওই সময় আমার এক আঙ্কেল, উনি ছোট তখন 6-7 বছর বয়স, আর সাথে একজন খালা ছিলেন, আন্টি আর কি, উনিও ওরকমই 2-1 বছরের ছোট বড় আর কি। তো দুজন বাসার বাইরে খেলছিলেন আর বাসার থেকে ওই যে ভাজা পোড়া দিচ্ছিল কিছু, এনে খাচ্ছে আর খেলছে ওখানে। তো খেলতে খেলতে এক সময় দেখলো, আমার দুজনেই দেখেছে, আন্টি আর মামা দুজনেই, মামা মেন দেখছে আর কি ফার্স্টে। তো উনি দেখছে যে দূর থেকে একটা বুড়ি আসছে। তো বুড়িটা আসছে কেমন জানি, মানে তার চাল চলনের মধ্যে কোনো হেলাদুলা নাই আর কি, সে ভেসে ভেসে আসছে অনেকটা। তো এসে খুব কাছাকাছি যখন আসছে, মামার সামনে এসে থামছে। তো থামার পরে তো মামা তাকাইছে, তাকার পরে বুড়ি তাকে একটা ভেঙচি কাটছে, ঠিক জিভ বের করে দিয়ে, মুখ থেকে জিভটা বের করে দিছে, বের করে ভেঙচি কাটছে। তো ওই জিনিসটা দেখার পরে মামা ছোট মানুষ, সেও করছে কি বুড়িকে দেখে একটা ভেঙচি কাটছে জিব্বা বের করে। তো জিব্বা বের করার সাথে সাথে কি হয়েছে, ওনার ভেতরের যে জিব্বাটা আছে পুরোটাই বের হয়ে আসছে ভিতর থেকে। আচ্ছা, মানে পুরো জিব্বাটা, আমাদের জিব্বার ভেতরে যে অংশটা পুরোটাই বের হয়ে আসছে, আর ভিতর নিতে পারছে না। আর বুড়িটা ভ্যানিশড, আর দেখছে না। তো আমার আন্টি যে উনি দেখছে, দেখার পর বাসায় ডাক দিছে, বাসায় ডাক দেওয়ার পর তাকে বাসায় নিয়ে গেছে, নিয়ে ডাক্তারখানায় নিছে, ইনজেকশন দিয়ে জিব্বা ভেতরে ঢুকাইছে। তো এরপর থেকে সে প্রায় ভয় পেত, জানালার দিকে তাকালেই মানে বলতে কে আসতেছে এরকম একটাই। তারপর পিঁপড়াদেরকে ছোট ছোট পানি চিনি খাওয়াতো, মানে সামথিং লাইক দ্যাট। তো তারপরে ওই আমার যে গ্র্যান্ড প্যারেন্টস, ওনারা এসে যায় ওই আপনার এক হুজুরের কাছে যায় ওখানে। তো হুজুরকে বলে, তো হুজুর বলে যে ওকে তো আসলে মানে প্রজেস্ট করছে, মানে ওকে জিনে ধরছে আর কি, তো এটাকে ছাড়াতে হবে। তো উনি ঝাড়ফুঁক করেন, করে টোরে বলেন যে একটা লেবুটার মধ্যে 40টা সুই গাঁথা। তো বলে এই লেবুটার মধ্যে আমি আটকাই দিচ্ছি জিনিসটাকে, এটাকে চুলার উপর ঝুলিয়ে রাখবেন,
এবং লেবুটা একসময় শুকাতে শুকাতে এটার কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে। বাট মেক শিওর যে আপনি যে এই লেবুর থেকে যাতে সুইগুলো না ছুটে যায় বা লেবুটা যাতে নষ্ট না হয়। তো পরবর্তীতে ওনারা বাংলাদেশ যখন স্বাধীন হয়ে চলে আসছে, তো সুতরাং ওই জিনিসটা আর কি হয়নি আর কি। আচ্ছা, সেকেন্ডটা শুনে আচ্ছা, ফেলাম। এটা একটা ঘটনা। আর আরেকটা ঘটনা, এটা আমি নিজেই ইনভলভড। এটা হচ্ছে ঠিক আপনার, আমার নানা বাড়ি হচ্ছে ক্যান্টনমেন্টে, ইব্রাহিমপুরে, ওখানকার ঘটনা। তো ওই জায়গাটা একসময় খুব ব্যাকওয়ার্ড ছিল আর কি। ব্যাকওয়ার্ড বলতে কিরকম, যে শহরের সভ্যতাটা একটু কম ছিল ওই সময়। আজ থেকে ধরেন 25-26-27 বছর আগে এরকম সময় বেশ ব্যাকওয়ার্ড। আমার মনে আছে যে আপনার এই যে তালতলা রোডটা যেটা, এটা পুরোপুরি বালির একটা রাস্তা ছিল, অল দ্য আপ টু লাইক মিরপুর। আপনার ওই যে 14 নম্বর যে গোলচক্করটা, 10 নম্বর গোলচক্করটা, ওইখানে খুবই অন্ধকার, বিদ্যুৎ কম এরকম। তো আমার নানা বাসা ওখানে ছিল ইব্রাহিমপুরে, কচু ক্ষেতের এই সাইডে। তো ওইখানে আমি বেড়াতে যেতাম। তো বেড়াতে যাওয়ার পরে একদিন আমি আমার মামার সাথে আসি আর কি রুমে। তো রুমগুলো পাশাপাশি আর কি, ইনলাইন, একটার পাশে একটা রুম বাসার। ফার্স্টে হচ্ছে আপনার ড্রয়িং রুম, তারপরে হচ্ছে আপনার একটা বেডরুম, তারপর আরেকটা বেডরুম, তারপর ডাইনিং স্পেস, এইভাবে করে গেছে। কিন্তু প্রত্যেকটা রুম ইন্টার কানেক্টেড উইথ এ ডোর, মানে দরজা এই পাশ থেকে ওই পর্যন্ত আর কি, সবগুলো দরজা কানেক্টেড। আচ্ছা, তো রাতে অ্যাজ ইউজুয়াল আমরা গল্পগুজব করে, আমরা মামারা মানে আমার খুব মামাদের সাথে গল্পগুজব হয়। আমার সেজো মামা খুব ছোটকাল থেকে ভূতের গল্প বলতো, আমরা খুব ভয় পেতাম, শীতকালে লেপ টেনে শুনতাম এগুলো। এনিওয়ে, ছোট মামার সাথে এরকম গল্প করলাম ভূত টুতের, করার পরে তো রাত্রে শুতে গেলাম। তা আমি বেশিরভাগ সময় মেনলি আর কি আপনার ওই বিছানার ওই যে এই সাইডে, যে সাইড থেকে নামে মানুষ, মানে ভেতরের দিকে না, ওখানেই শুই। তো শুনলাম মামাও পিঠাপিঠি বয়স আমার সাথে। তো দুজন ঘুমাইছি, বাসার বাতি টাতি সব নিভানো, বেশ অন্ধকার, আবছা, ওই যে জানালার ফাঁক দিয়ে যে আলোটা আসছে, এটাই পর্দার পাশ থেকে আবছা একটা আলো ঘরের ভেতরে। তো অল অফ এ সাডেন আমি দেখলাম ওই পাশের রুম থেকে একটা ছায়া টাইপের, মানে ছায়াটা হচ্ছে ঘন ডেন্স একটা ছায়া, ঠিক আছে, ওই রুম থেকে দরজা দিয়ে আসলো। ড্রয়িং থেকে মানুষের মতোই শেপ অনেকটা মনে হয়, উচ্চতা হবে যে 5-6 ফিট লম্বা। মানে ওইটা অন্ধকারের মধ্যে বেশি অন্ধকার একটা জিনিস, ঘনত্বটা খুবই বেশি, বোঝা যাচ্ছে মানুষের মতো একটা শেপ। পায়ের কাছ দিয়ে আসলো, আস্তে আস্তে এসে ঠিক ডান দিকে আসলো, এসে আমার পাশে আসছে, দাঁড়াইছে। তো দেখার সাথে সাথে আমি তখন একটু ভয় পেয়েছি। আমি সাথে সাথে মামাকে ডাক দিছি, মামা উঠেন উঠেন, কি উঠে বসছে। আমি বললাম যে কি জানি এখানে আমি তো দেখছি। কি দেখছিস? আমি বললাম যে নাথিং, এরকম একটা মনে হয় ছায়ার মতো। বলে ঘুমাই গেলাম। মানে উনি শুয়ে পড়ছে, আবার উনি হি ওয়াজ স্লিপিং, তো ঘুমাই গেছে। তা আমিও আবার শুয়ে আছি। তো ঠিক 10-15 মিনিট পর আবার আমি দেখলাম যে ওই সেম, ওই একই রুম থেকে আবার বের হলো ছায়াটা। দ্বিতীয়বার আবার আস্তে আস্তে আসছে, পায়ের কাছ থেকে এসে ঠিক আমার পাশে আসলো। এসে সে ওই ওরকম করে, মানে যে হাতটা মনে হচ্ছে নিচু হয়ে হাতটা এরকম ঢুকাই যাচ্ছে। তো আমি এবারও ভাবিছি, এবারও উঠেছে নাকি থেকে, মামা উঠেন কি এরকম কিছু। তো উনি বলছে কি দেখছে? আমি বলছি আমি এবার শুবো না, আমি এবার শুবো। তো বলার পরে উনি বলছে আচ্ছা ঠিক আছে, ওকে। আমি দেওয়ালের পাশে চলে গেলাম, উনি এই পাশে আসলো, কিছুই নাই। কিন্তু যখন ওনাকে ডাকতেছি নাথিং দেয়ার। তৃতীয়বার আমার কিন্তু ঘুম আসছে না, উনি কিন্তু ওই ঘুমের ঘুরেই আছে। এবং থার্ড বার আমি দেখলাম একই জিনিস, আবার সে ছায়াটা আসলো, আস্তে আস্তে আসলো, মানে খুব স্লোলি মুভ করে আসতেছে। ইটস নট লাইক দ্যাট ইজ ওয়াকিং ফাস্ট অর সামথিং। খুব আস্তে আস্তে এসে ঠিক আবার সেই বিছানার পাশে আসলো। This track was downloaded from FusionBD.com. এইবার দেখলাম সে পূজা হলো, হাতটা নিচু করলো, মামাকে ধরলো, মামার উপর হলো, মানে নিচু হয়ে গেল। তারপর হঠাৎ করে দেখলাম ভ্যানিশ নাই। সো দ্যাট ইজ এ স্টার্টিং পয়েন্ট অফ সামথিং। তো এর পরে এটা ছোট একটা গল্প আর কি, যতটুকু আমি দেখেছি আর কি। মানে এরপর আর কিছু হয়নি? পরের দিন কি মামাকে জিজ্ঞেস করেছিলেন যে মানে সে কিছু ফিল করেছে কিনা বা এরকম কিছু? আর সে বলে যে না, আমি কিছু ফিল করিনি। এটা আপনি আপনার চোখের সামনে পুরো আমার ঘটনাটা চোখের সামনে ঘটেছে। দেখেছে, মানে ওনার সাথে এরকম কিছু স্টোরি আছে আর কি। হ্যাঁ, তো এই একটা জিনিস আমি দেখেছি। আমি বুঝতে পারছি তার মধ্যে আছেন, এবং আপনার ঘটনাগুলো এই জন্যই দেশেও কিছু ঘটেছে, দেশের বাইরেও কিছু ঘটেছে। তো আপনি এর মধ্যে থেকে সবচাইতে বেশি শুনিয়েছেন বা অন্যরা শুনে খুব ভয় পেয়েছে বা আপনার কাছে খুব অদ্ভুত লেগেছে, কোনো সমাধান খুঁজে পাননি, সেটা দেশে হোক বা দেশের বাইরে হোক, এরকম একটা আমাদের ঘটনা বলবেন মাইক্রোফোন একটু কাছে এসে। আচ্ছা, অ্যাকচুয়ালি আপনাকে যে ঘটনাটা আমি অডিও ক্লিপ পাঠিয়েছিলাম সেটাই এখন বলি। হ্যাঁ, সেটা আসলে আমি কোনো এক্সপ্লেনেশন পাইনি, দ্যাট ওয়াজ দ্য রিজন, এটা আমি বলতে চাচ্ছিলাম। সো এটার সাথে কিছু ভূমিকা অ্যাড করা লাগবে, কাজ আই হ্যাভ টু হ্যাভ দ্য ইন্ট্রোডাকশন উইথ মাই ফ্রেন্ড, লাইক হু ওয়াজ অ্যালং উইথ মি। তো আমার একটা বন্ধু ছিল আমেরিকাতে যখন ছিলাম, ওর নাম হচ্ছে রয়। সো সে এইসব ব্যাপারে বেশ ইন্টারেস্টেড ছিল, মানে হি ইউজড টু গো অ্যারাউন্ড এন্ড থিংস। সো when I first met him,
ও আমার সাথে গেল, আমাকে একটা হন্টেড হাউস দেখাতে নিয়ে গেল। তো যেখানে গেল জায়গাটা অ্যাকচুয়ালি ইটস নট স্পুকি এট দ্য ফার্স্ট প্লেস, কাজ যখন ঢোকার পর দেখি একটা অ্যাকচুয়ালি ইয়ার্ড, ওখানে বোট হাউসের মতো আছে, পাশ দিয়ে একটা জায়গা চলে গেছে, তার পাশে ধরেন উডস মানে জঙ্গল। তো জঙ্গলের কাছে নিয়ে আমাকে বলতেছে যে এটার ফাঁক দিয়ে দেখো, ইউল সি আ হাউস ইনসাইড, ইটস হন্টেড। আমি বললাম যে হাউ ইজ হন্টেড? তো আমার বলছে যে এখানে একটা বুড়ি মহিলা থাকতো, সে মারা যাওয়ার পরে তার কোনো বংশধর ছিল না, সুতরাং এটা অ্যাবান্ডন হয়ে গেছে এবং স্টেট এটাকে ক্লেম করছে, কিন্তু অ্যাকচুয়ালি কেস চলছে, মানে প্রবাবলি এটা অ্যাকোয়ার করে নেবে স্টেট। তো আমি দেখলাম তো ফার্স্টে মানে উডসটা এত ঘন ভিতরে দেখার মতো খুব একটা কিছু নাই, হ্যাঁ মানে এক সময় দেখলাম যে আলো আছে, দূরে একটা বাড়ি, ইটস ভাইন্ড আপ টোটালি, মানে লতা পাতা জড়ানো। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে আই ওয়েন্ট আউট উইথ হিম দ্যাট প্লেস, এন্ড আমি ঢোকার সাহস পাইনি আর কি, আই থট সে একটা সাইকো হতে পারে। দ্য ফার্স্ট টাইম আই মেট হিম। তো লেটার অন উই ওয়েন্ট টু মেনি প্লেসেস, হ্যাঁ পরে আমাদের বন্ধুত্ব আরো গভীর হয়, এন্ড ইউ নো উই বিকাম ভেরি ক্লোজ, উই ওয়েন্ট টু মেনি প্লেসেস। তো ওগুলোর একটা এক্সপিরিয়েন্স আজকে বলবো আর কি। তো একদিন ও আমাকে দিনের বেলা নিয়ে বললো যে সাউথ ফ্লোরিডা অনেক জায়গা আছে, হ্যাঁ যেটা হন্টেড বানানো। আপনারা হয়তো জানেন যে আমেরিকাতে এই হন্টেড জিনিসপত্র নিয়ে বিজনেস হয়, হোটেল হন্টেড বানায় রাখে, বাড়ি হন্টেড বানায় রাখে, হ্যাঁ গেস্টরা আসে, টুরিস্ট এসে দেখে, বাট দোজ আর ফেক, অ্যাকচুয়ালি ওগুলো কিছুই না, আসলে যে হন্টেড। তো ওগুলোর খবর আবার ও জানতো যে সিন্স হি ওয়াজ বট আপ ইন দ্যাট প্লেস। তো ও একদিন আমাকে বললো যে এখানে একটা রেলওয়ে ট্র্যাক আছে, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট পাম বিচ থেকে ওয়েস্টে, বেশ ওয়েস্টে আপনার পাহুকি নামে একটা জায়গায়, ওইটা একটা SR7 একটা হাইওয়ে আছে, ওটা দিয়ে যেতে হয়। যাওয়ার পরে মানে আমি এক্স্যাক্টলি বলে দিচ্ছি লোকেশন, কাজ ইউ নো দেয়ার ইজ নাথিং টু হাইড। সেটাই। তো ওখানে যে বেলগ্লেড ছাড়ি একটা জায়গা পাহুকি, ওই পাহুকির পাশে আমাকে দেখাচ্ছিল একদিন নিয়ে, বলতেছে যে মানে উইজ টু ড্রাইভ অ্যারাউন্ড অলসো, আমাদের একটা ফান ছিল, আমরা ধরেন একবারে দেখা ওয়েস্ট পাম থেকে ট্যাম্পা পর্যন্ত ড্রাইভ করে চলে গেছি দিনের বেলা, প্রায় অ্যারাউন্ড লাইক 284 মাইলস, মানে একদম রাতে যা পৌঁছেছে আবার আসছি, এরকম থিংস লাইক দ্যাট। তো ওখানে যাওয়ার পর বেশ দূরে, আমাদের এখান থেকে প্রায় 50-60 মাইলস অ্যাওয়ে যাওয়ার পরে বেশ ব্যারেল ল্যান্ড, মানুষজন থাকে না, তো একটা ডার্ট রোড হাতের ডান দিকে নেমে গেছে হাইওয়ে থেকে, মাটির রাস্তা। তো ওখানে গাড়ি নিয়ে আমরা নামলাম, নামার পর তখন দিনের বেলা ফার্স্ট টাইম যাওয়ার পর গাড়িটা রাস্তার পাশে পার্ক করলো। তো বাম পাশে হচ্ছে গাছ, অনেক রকমের গাছ, আপনার পাম ট্রি, তারপর সুপারি গাছ, প্রবাবলি সুপারি গাছ, আমি এত ভালো চিনি না, হ্যাঁ ডিফারেন্ট টাইপ অফ গাছ। আর ডান দিকে একটা ডোবার মতো, ডোবা ঠিক না, নিচু ল্যান্ডটা কিছু জায়গা আছে শুকনা ল্যান্ড, আর কিছু জায়গা আছে তার পাশে একটু ভেজা কাদা, আবার কিছু জায়গা সোয়াম্প, আর তার পাশেই হচ্ছে একটা ছোট আইল চলে গেছে, আইলের ডান পাশটা হচ্ছে পুরো সুগার কেন ফিল্ড। ওকে। তো ওরকম করে আপনার প্রায় হাফ এ মাইল প্রবাবলি, হ্যাঁ হেঁটে যেতে হয়, হাফ এ মাইল টু 1 মাইল পুরো যাওয়া যায়। দূরে দিনের বেলা আমি দেখছিলাম অনেক রেলওয়ে বগিজ দাঁড়ায় আছে দূরে, আমাকে বলছে যে এখান থেকে যদি আমরা নেমে যাই ওই বগিগুলো হচ্ছে হন্টেড। আমি বললাম হোয়াটস দ্য রিজন, কি কারণে হন্টেড, ওয়াই রেলওয়ে বগি দেখা যাচ্ছে এখান থেকে পুরান। তো আমাকে বলতেছে যে ওই বগিগুলো এক সময় ওখানে কাজ করতো কিছু মানে কালো ব্ল্যাক পিপল, দে ইউজড টু বি স্লেভস, আর সাদারা ওদেরকে বেশ অত্যাচার করতো, বিট দেম আপ, ইউ নো সামটাইম দে ইভেন হ্যাং দেম, এরকম করতো। তো ওরা অনেক কষ্ট করে এখান থেকে জিনিসপত্র, রেলওয়ে ট্র্যাকটা তৈরি হয়েছিল কৃষি কাজ বা অন্যান্য রাস্তাঘাট তৈরির জন্য, এখানে করে জিনিস আনতো, এন্ড ইটস সেড দ্যাট এখানে অনেককে পোড়ায় দিছে, মেরে ফেলছে, সো মানে দে বিলিভ ইন ইভিল স্পিরিটস এন্ড স্টাফ লাইক দ্যাট। হ্যাঁ, তো আমি বললাম যে ওকে, সো হোয়াট ক্যান উই সি ইন দ্য ডে লাইট, ব্রড ডে লাইট, এই সময় দেখার কিছুই নেই এখানে, and no, probably nothing's gonna happen. ও বলতেছে probably nothing's gonna happen, we're gonna end up just going there. তো জাস্ট দেখলাম, দেখে টেকে আমরা চলে আসি। তো একদিন রাতের বেলা ও হঠাৎ সাজেস্ট করতেছে, আমার এক ফ্রেন্ড আসছে তখন নিউ ইয়র্ক থেকে, ওর নাম আদনান। তো আদনান হচ্ছে বেশ মানে সোবার পার্সন, আউট গোয়িং ঠিক না খুব একটা, মানে খুব চুপচাপ থাকে, হ্যাঁ পড়াশোনা করে, লেখালেখি করে এই ধরনের, বাট অ্যাকচুয়ালি যখন আসছে ও অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়েও আমাদের সাথে রাত্রে বের হয়েছে। তো আমাকে বলতেছে যে ওর ইন্টারেস্ট আছে স্পুকি জিনিসের প্রতি, বেশ ইন্টারেস্ট আছে। তো রয় বলতেছে লেটস গো টু দ্যাট প্লেস, দ্যাট বেলগ্রেড প্লেস, ইটস চিল্ড। তো বলতেছে বেলগ্রেড প্লেস, আমি বললাম ওকে লেটস গো। আমরা চালালাম, গাড়ি নিয়ে গেলাম যে ওই সেই ডার্ট রোড, বাট যখনই যাচ্ছি SR7 দিয়ে যখন যাচ্ছি রাতের বেলা, ডান পাশে ধরেন আপনার কমলা লেবুর ক্ষেত, বাম পাশে ধরেন উডস, এইবার দৃশ্যপটে ডিফারেন্ট লাগতেছে রাতের বেলা। তো যেই গলিটার সামনে দাঁড়ালাম যেখানে ডার্ট রোডটা, ওই তো দূরে ঘুরঘুরতে অন্ধকার, আকাশের কিছু আর স্লাইড দেখা যাচ্ছে, বাট ইটস ভেরি ডার্ক। এনিওয়ে, তো আমরা গাড়ি নামাই দিলাম গলি দিয়ে, যে প্রায় কোয়ার্টার মাইল গেলাম ওই যে সেই গাছগাছালির কাছে, এন্ড রিয়েলি অ্যাট নাইট ইট লুকস রিয়েলি স্পুকি। এখন স্পুকি লাগতেছে জিনিসটা, দিনের বেলা মনে হচ্ছে নাথিং। তো এনিওয়ে গাড়িটা রাখলাম রাস্তার পাশে, রেখে নামলাম,
নামার পরে আমরা তিনজন, আমি, রয় আর আদনান, তিনজন নামলাম। নেমে এটা রয় বলতেছে যে ইফ ইউ ওয়ান্ট রিয়েলি ফিল সামথিং অর প্রবাবলি ওয়ান্ট এক্সপেরিয়েন্স সামথিং ইউ গোনা হ্যাভ টু গো টু দ্যাট বগিজ। আচ্ছা। ওকে, আমরা নামলাম। এটা জিনিসপত্র তেমন কিছু নাই, সেলফোন কিন্তু গাড়িতে রয়ে গেছে। ফর সাম রিজন দ্যাট টাইম মানে সেলফোন গুলো একটু আমাদের কাছে বেশ ইম্পর্টেন্ট জিনিস ছিল। মনে হয়েছে যে প্রবলি যদি এখান থেকে আসতে যে হারা টারা যায়, সেলফোন রেখে আসলাম। তো রয় ছিল আছে আপনার জিপসি টাইপের, হ্যাঁ, সো হি ইউজড টু ক্যারি আ নাইফ উইথ হিম এন্ড ফ্ল্যাশ লাইট থাকতো সবসময়। বাইক চালাতো সবসময়, এগুলো দেশ টু ক্যারি, এটা আপনি দেখবেন হার্লি বাইকার্স এগুলো রাখে। সো এনিওয়ে, তো ওইগুলোই সম্বল আর কি, একটা নাইফ, একটা বাইকার্স নাইফ এন্ড ওই ফ্ল্যাশ লাইট। তারপর নামলাম, নেমে ওই আইল ধরে, রাতের বেলা যাওয়াটা বেশ কঠিন, ওই ফ্ল্যাশ লাইটের আলোতে আমরা হেঁটে যাচ্ছি আইল দিয়ে। ডান পাশে সুগার কেন ফিল্ড, সিনারিওটা এরকম, আমরা আইলের উপরে, ডান পাশে সুগার কেন ফিল্ড, বাম পাশে হচ্ছে সেই আপনার ওই মাঠটা, এবং মাঠের মধ্যে কিছু জায়গা শুকনা, তারপরে কিছু দূর গেলে আপনার কাদা পানি, আবার সোয়াম্পটা হচ্ছে আপনার পুরো কাদা, মানে যেখানে কাদা থাকে। এন্ড সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার যেটা এখন জেনে আরো জানি আর কি, তখন ইন্টারনেটে যে গুগলিং জিনিসটা এত অ্যাভেলেবল ছিল না, ফ্রম লাইক 10 years ago, ফ্রম নাও নট 10, 15-16 years ago। তো এখন জানি সাউথ ফ্লোরিডা সোয়াম্পের মধ্যে অ্যানাকোন্ডাও আছে। বাট মানে রিয়েলি আদার কিছুদিন আগে আমি দেখছি আপনার নেটে যে একটা অ্যানাকোন্ডা একটা এলিগেটরকে খেয়ে ফেলছে, এলিগেটর আবার তার পেট থেকে খেয়ে বের হয়ে গেছে। সো সাচ এ থিং এন্ড ইটস ভেরি স্কেরি। আর তখন যেটা জানতাম সেটা হচ্ছে এলিগেটর সম্বন্ধে। উই ওয়ার ইউজড টু উইথ এলিগেটরস, কারণ লেক ওকিচুবি নামে একটা জায়গা আছে, ওখানে আমরা ঘুরতে যেতাম, আমাদের থেকে 10-20 ফিট দূরে এলিগেটর শুয়ে আছে। তো ওইটা নেচার জানতাম আমরা, এগ্রিভেট না করলে সে আসে না। আচ্ছা। বাট অ্যাকচুয়ালি এলিগেটরও কিন্তু সোয়াম্পে আছে। তো এগুলো আমরা জানি যে এলিগেটর আছে, ইটস স্কেরি। আদার দেন দ্যাট ভূতের ব্যাপারটা রয় বলছে এন্ড উই আর ইন্টারেস্টেড, সো লেটস গো চেক ইট আউট। যাচ্ছি, ফ্ল্যাশ লাইট মেরে যাচ্ছে, রয় সবার আগে, তারপরে আমি, এন্ড পেছনে আদনান। ওরে নিয়ে আমি একটু ওয়ারিড যে মানে হি ইজ নট আউটডোর টাইপ। যেতে যেতে প্রায় হাফ অফ দ্য ডিস্টেন্স অর মোর দেন হাফ ডিস্টেন্স আমরা ক্রস করছি, আমাদের বাম পাশে তখন কিন্তু সোয়াম্প, এভাবে আসছি। তো এই সময় হঠাৎ করে দূর থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছে। সো ডগস আর বার্কিং, এবং একটা না একাধিক, মানে 8-10টা কুকুর একসাথে চিৎকার করতেছে। এখন বলি আপনাকে অডিও ক্লিপটা পাঠানোর আগ পর্যন্ত কিন্তু আমি মনে করতাম যে কুকুরগুলো কুকুর ছিল। আচ্ছা। আমি যখন অডিও ক্লিপ পাঠাচ্ছি, রেকর্ডিং করতেছি, তখন আমার মনে কোশ্চেনটা অ্যারাইজ করছে যে ডগস ওখানে কি গার্ড করতেছে। নাথিং টু গার্ড ইন দেয়ার, কারণ এই সুগার কেন রাত্রেবেলা সোয়াম্পে ঢুকে কেউ কেটে নিয়ে যাবে না। এন্ড দিস ইজ ইউনাইটেড স্টেটস ফর ক্রাইং আউট লাউড, এখানে এরকম মানে ব্যাপক চোর নাই ফসল চুরি করার মতো। হ্যাঁ, এনিওয়ে, তো যাচ্ছে, কুকুর ডাকতেছে, 8টা-10টা এরকম কুকুর, মানে এক পাল কুকুর ডাকতেছে, এবং তখন আরো কাছায় আসতেছে কুকুরের ডাকটা, মানে দৌড়ে আসতেছে আমাদের দিকে। তো আমাকে রয় বলতেছে যে ইউ নো ডগস আর বার্কিং, হোয়াটস আর দেম, বলতেছে যে ওই বলতেছে প্রবাবলি দিস আর ফর ভিজিলেন্স হিয়ার। আমি তখন ভাবছি যে ডগ এনিওয়ে, ওই আবার বলতেছে যেগুলো দিস আর ডেঞ্জারাস ডগ, এর যদি ধরে কামড়ায় দে উইল বাইট ইউর নেক and choke you to death and until their owner comes and stuff like that. আমি বললাম যে well this is dangerous, this is not anything like a spirit or astral body or something like that, this is ghost, this is reality dog, dangerous জিনিস। এনিওয়ে, তা আমরা একবার চিন্তা করলাম সামনে যাবো কিনা, কেন কুকুরগুলো ধেয়ে আসছে, আমরা উল্টা দৌড় দিলাম। উল্টা দৌড় কি, ওই রয় ঘুরে আমাদের আগেই দৌড় দিচ্ছে। তারপর আমি ওর পেছনে আদনান, তো আমি পরে এখন ওই আইল দিয়ে দৌড়াচ্ছি, স্পিডটা বেশি হচ্ছে না, কুকুর কাছে আসতেছে। এনিওয়ে, তো আপনার ওই সোয়াম্পের অংশটা পার হয়ে গেছে, পার হওয়ার পরেই যখনই মাটি পেয়েছি, মাটিতে নেমে কোনাকুনি গাড়ির দিকে দৌড়াচ্ছি আমরা। তো ওই সময় একটা স্ট্রেঞ্জ জিনিস যে আই ওয়াজ ফিলিং যে ডগ আসছে, কিন্তু ডগ কিন্তু ওই ক্ষেত থেকে বের হয়ে আসতেছে না। হোয়াট ইজ দিস, সে তো এসে ধরার কথা, এবং আমাদের থেকে অবশ্যই স্পিডও বেশি হবে কুকুরের। আমরা দৌড়াচ্ছি, এনিওয়ে দৌড়ালাম, একশো খুবই স্পিডে দৌড়ে এসে গাড়ির কাছে আসলাম, গাড়িটা খুললাম, খাটাখাট গাড়ি করে আমি গাড়ি ঘুরে ফেলছি জায়গার উপরে, মানে র্যাপিডলি ঘুরে ফেলছি জায়গার মধ্যে। এই সময় সবচেয়ে স্ট্রেঞ্জ ঘটনাটা ঘটে যে আমার যে ডান পাশে যে গাছগুলা ছিল, হঠাৎ করে দেখলাম গাছগুলা মাথায় দাউ দাউ করে আগুন জ্বলা শুরু করলো। মানে আপনার একসাথে 5-6টা গাছের মাথায় পুরো মানে বিশাল আকারের ফ্লেম। এই ফ্লেম জ্বালাতে গেলে মানে ইউড নিড লাইক, আপনি বলবো কি, আপনার ব্যারেলস অর পাইলস অফ গ্যাসোলিন টু লাইট দ্যাট আপ। মানে এরকম মানে কোনো দাহ্য পদার্থ ছাড়া এইভাবে আগুন ধরবে না হঠাৎ করে। হুজ দেয়ার, এখানে তো কেউ আগুন ধরার মতো কেউ নাই, আমার গাড়ি আছে, এসে যদি কোনো মানুষ কাজ করতে আসে তো দে উইল লেট আস নো, অর দে উইল হ্যাভ লাইটস এন্ড ফিক্সিং এন্ড স্টাফ লাইক দ্যাট। কিচ্ছু না, দাউ দাউ করে গাছ পোড়ায় দিবে কে। এবং সবচেয়ে আশ্চর্য জিনিস, গাছের নিচের অংশে কোনো আগুন না, ঠিক উপরের অংশগুলো যেখানে পাতা থাকে, ওই জায়গাগুলো জাস্ট লাইক ক্যান্ডেলের মতো দাউ দাউ করে জ্বলে উঠছে। তো উই গট রিয়েলি স্কেয়ার্ড, ওই সময় খুব ভয় পেয়ে গেছি আমরা। উই জাস্ট হল অ্যাস, খুব
স্পিডে টান দিলাম গাড়ি, মাটির রাস্তা, গাড়ি ঘর ঘর করতে করতে বের হয়ে আসলো এখানে। হাইওয়ে তো টায়ার স্ক্রোল করে ঘুরে ওই পাশে চলে গেলাম, একটা গ্যাস স্টেশনে দাঁড়াইছি। তো দাঁড়ানোর পরে চিন্তা করলাম যে আসলে ব্যাপারটা কি ঘটছে, তো একটু ধাতস্থ হলাম আর কি। তো ঘটনা কিন্তু একটা এক্সটেনশন ছিল, সেটা কি বলবো নাকি? sure, হ্যাঁ, sure. sure, আচ্ছা, যেটা আপনাকে ক্লিপে পাঠিয়ে নিই। সো কিছুক্ষণ ধাতস্থ হওয়ার পর তো উই ডিসাইডেড যে কি হলো, হোয়াটস উই ডিসকাসড এই সেই। তো একসময় আমরা বললাম যে অ্যাকচুয়ালি নট মাচ স্পুকি হ্যাপেন, উই রিয়েলি নিড টু সি হোয়াটস দেয়ার। তো ও আর রাজি হলো না ওই জায়গায় যেতে, যে ওই জায়গায় আর যাবে না সে, হি ইজ রিয়েলি স্কেয়ার্ড। সো আমরা যেটা করলাম, ও বললো যে আমরা আরো ওয়েস্ট একটা জায়গা আছে, সেই জায়গায় যেতে পারি, লেক মিয়াকা নামে একটা জায়গায়। তো বললাম চলো, গেলাম ড্রাইভ করে ওই জায়গায়। তো ওই জায়গাটা এমনই একটা জায়গা ও নিয়ে আসছে আমাদের, প্রবাবলি উইদিন লাইক 20 মাইলস রেডিয়াস বা 15 মাইলস রেডিয়াসে কোনো মানুষজনই নাই। ওখানে ফার্ম আছে কিছু, আর কিছু ক্ষেতের জমি চাষাবাদের, মাঝখান থেকে রাস্তাটা একটা ফিতার মতো চলে গেছে, রিয়েলি ডার্ক। আমরা যাচ্ছি গাড়িতে, তো একটা জায়গায় এসে বললো জাস্ট পুট লাইক পুল ওভার, গাড়িটাকে পাশে সরাও। তো নামলাম, গাড়িটা হেডলাইট অফ করলাম, ঘুরঘুরটি অন্ধকার, ওই আকাশের আলোটা। সো ওই জায়গাটা দেখতে সুন্দর লাগছিল, হ্যাঁ, কারণ রাতের বেলা বিশাল প্রান্তরে আকাশ মিশে গেছে। বাট ইন দ্যাট পয়েন্ট আমরা কিন্তু একটু ভয় পাইছি, কারণ কেউই নেই আশেপাশে। সো উই ডিডন্ট স্টে দ্যাট লং, সো উই ওয়ান্টেড টু কাম ব্যাক। আমরা গাড়িতে উঠলাম, বেশিক্ষণ না, আমরা ব্যাক করছি। তো এই সময় একটা জায়গা ছিল, যে জায়গাটা হচ্ছে আপনার এক পাশে সোয়াম, আরেক পাশে হচ্ছে কি আরেকটা চাষের জমি আর কি। ওখান থেকে সামথিং দ্যাট স্ক্রল ফ্রম দ্যাট এই সোয়াম থেকে স্ক্রল করে আসছে, ইটস নট এলিগেটর, মাথাটা অনেকটা মানুষের মতোই লাগছে, কিন্তু হামাগুড়ি দিয়ে আসছে। হামাগুড়ি দিয়ে আসছে। এন্ড দিস ওয়াজ ভেরি স্কেরি, মানে এখন আমার গায়ের লোম ধারা যাচ্ছে চিন্তা করে। হেডলাইটে আলোটা পড়ছে, মাথাটা এরকম করছে। আই হ্যাভ সিন রেপটাইলস, রেপটাইল আমার মুখস্থ, কিন্তু দ্যাটস নট এ রেপটাইল, মাথাটা মানুষের মতো। এন্ড এটা কিন্তু একটা মিথ, সাউথ ফ্লোরিডাতে অনেকেই বলে যে হ্যাফ এলিগেটর হ্যাফ ম্যান ফাউন্ড অন দ্য সোয়াম্প, মানুষ দেখেছে এরকম জিনিস। সো প্রবাবলি সাম অফ দ্যাট, বাট আই ডোন্ট নো হোয়াটস দ্যাট। প্রবাবলি এটা হতে পারে কোনো মানে জিন বা whatever, I don't know. It just crawled out and just crossed the swamp and went into the field. তো আমরা এটা দেখে জাস্ট ঘুরে গাড়ি টেনে আবার চলে আসছি। দ্যাট ওয়াজ দ্য স্টোরি। এই আর কি। ওকে, আমার আসসালামু আলাইকুম। লোকের বিশ্বাস ধানাইয়ের চোখে অলৌকিক অদ্ভুত জাদু আছে। গভীর অরণ্যের মধ্যে গড়পাড়া নামে একটি গ্রাম রয়েছে। দেখলে মনে হবে গ্রামটি সময়ের বাহিরে দাঁড়িয়ে আছে বহুদিন। সন্ধ্যার পর এখানে বাতাসও নড়ে না, আর কুকুরের ঘেউ ঘেউ শব্দটা দূর থেকে ভেসে আসা নদীর ঢেউয়ের মতো লাগে। গ্রামে ধানাই মেথর নামে একজন বৃদ্ধ লোকের ব্যাপারে আমি কথা বলছি। একা মানুষ, সংসার নেই, দিনভর কুড়িয়ে বেড়ায় শুকনো কাঠ, শ্মশানের আগুন জ্বালায়, মাঝে মাঝে কিছু ঝাড়ফুঁক করে। লোকের বিশ্বাস ধানাইয়ের চোখে অলৌকিক অদ্ভুত জাদু আছে। কেউ বলে সে ভূত দেখলে ভূত দেখে, আবার কেউ বলে সে মাটি শুকে বলতে পারে কার মৃত্যু আসন্ন। কিন্তু ধানাইয়ের নিজে এসব নিয়ে কিছু বলে না, শুধু মাঝে মাঝে নদীর ধারে বসে বিড় করে, হাত তুলে আকাশের দিকে তাকিয়ে হাসে। হাসিটা এই গ্রামের বাচ্চা ছেলেরা দেখলে ভয়ে দৌড়ায়, মেয়েরা পথ বদলায়, আর বুড়োরা সন্ধ্যার পর বাইরে বেরোতে সাহস পায় না। এখন শরৎকাল, কুয়াশা পড়ে সন্ধ্যার পর থেকেই গাছপাড়ায় গড়পাড়ায় আজ একটু হইচই লেগে আছে। কৃষ্ণা সর্দারের গাভীটা রাতে হঠাৎ মারা গেছে। বিনোদ মণ্ডলের ছেলে মুনায় আজ জ্বরে পুড়ে ছটফট করছে। গ্রামের লোকেরা বলাবলি করছে ধানাই মেথর কাল রাতে কার ঘরের সামনে দাঁড়িয়েছিল। পাশে অনেকে বলে বৃদ্ধটা কাউকে অভিশাপ দিয়ে গেছে নাকি, ওনার চোখের দিকে তাকালেই নাকি মানুষ বেহুশ হয়ে যায়। গতবারও ও কাশিরামের ছেলে যখন মরল, ধানাইকে সেই রাতে কাশিরামের উঠোনে দেখা গিয়েছিল। এরকম নানা মন্তব্য হচ্ছে হাটের মতো। সবার মতামতের ফাঁকে গ্রামের মাতব্বর গোপাল দত্ত বলেন, এভাবে চলতে পারে না, এসবের কিছু একটা হেরনের করতে হবে। যেই কথা সেই কাজ। ওই রাতে গোপাল দত্ত, বিনোদ মণ্ডল আর আরও কয়েকজন মিলে রওনা হয়। সবাই জ্বরে কাঁপতে থাকা মোনাইয়ার কুড়ে ঘরের সামনে দাঁড়ায়। আজ বাতাস অনেকটা থমথমে,
মাটিতে সাপের ফনা তোলার মতো ছায়া পড়ে আছে। এরপর ধনাই মেথর কুড়ে ঘরে আবছা আলো, অনেকটা হালকা এবং নীলচে রঙের গোলাপ দত্ত ডাকলেন, ধানায়। কোনো সাড়া নেই। সবার আরেকটু এগিয়ে যেয়ে দেখে ধানাই ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আজ চোখ দুটো তার অন্ধকারে কেমন যেন জল জল করছে। হাতে একটা শুকনো নিমের ডাল আর ঠোঁটে বিড়বিড় আওয়াজ। গোপাল দত্ত গলা খাকারি দিয়ে বললেন, তোর কি কাল রাতে বিনোদের বাড়ির সামনে যাওয়া হয়েছিল রে? তুই কি গিয়েছিলি ওখানে? গোপাল কেমন একটা গলা শক্ত করেই কথাটা বলল। ধানাই গোপালের কথায় কিছুটা মুচকি হাসে। হাসিটার শব্দ যেন বাতাসের ভিতর কেঁপে বয়ে যায়। তারপর ধানাই নিচু গলায় বলেন, জানো না মৃত্যু কার ঘরে বসে আছে? সেটা তুমিও জানো না। এরপর গোপাল দত্ত ধানাইয়ের দিকে আঙ্গুল তুলে রাগান্বিত স্বরে বলল, তুই এসব বন্ধ করবি? ধানাই শোন, তোর জন্য আরো অনেক ক্ষতি হচ্ছে, তবে মনে রাখিস এই কুড়ে ঘরেই তোর সমাধি হবে আমার সাথে কিছু হয়ে গেলে। বিনোদ মণ্ডল, রামকৃষ্ণ হাজরা আর অন্যান্য গ্রামবাসীরাও গলা মিলিয়ে উঠল, সবাই একসাথে। ঠিক বলেছেন গোপাল দা, ওঝা গুণীকে ধান্দা বন্ধ কর, নইলে আমরা তোকে মেরে পুঁতে ফেলবো। ধানাই তাদের কথা শুনে মাথা নিচু করে মৃদু হাসে। হাসিটা ভয়াবহ শীতল স্রোত ছড়িয়ে দেয় চারিপাশে। কেউ যেন দূর থেকে ফিসফিস করে কিছু বলছে, অথচ ধানাই ছাড়া আর কেউ মুখ খোলেনি ওখানে। তারপর আর ধানাই কুড়ে ঘরের সামনে বসে নড়ে চড়ে উঠল। দু চোখ মেলে তাকায় সামনের দিকে, কাউকে আর কিছু বলল না, কিন্তু চারিপাশটা ভারী হয়ে ওঠে। কেমন যেন দম চাপা অনুভূতি গ্রাস করার মতো। গ্রামবাসীরা ধানাইকে থ্রেট দিয়ে চলে যেতে থাকে, কিন্তু যেই না সবাই হাঁটতে শুরু করলো, অদূরে বনে এক ঝাঁক শিয়াল বিকট চিৎকারে ডাকতে শুরু করলো। কি সর্বনাশ! এরকম শিয়ালের ডাক তো আগে কখনো শুনিনি। তাদের মধ্যে কেউ একজন বলে উঠল, কেউ পাত্তা দেয়নি তাতে, তবে ওই দিন শিয়ালের এই চিৎকার সারা রাত শোনা যায়, যার কারণে রাতে অনেকেই ঘুমায়নি। পরের দিন আজ সকালটা হয়ে যায় অভিশপ্ত। গড়পাড়া পুরো গ্রামের শোকাচ্ছন্ন। গত রাতে কুড়ে ঘরের ভাঙতে আসার হুমকি দেওয়ার কথা আজ সবাই জানে। গোপাল দত্ত তার দোলার বারান্দা থেকে ঝুলছে এবং গলায় ফাঁসির দাগ একদম স্পষ্ট। ওদিকে আবার বিনোদ মণ্ডল বিছানার উপর অচেতন অবস্থায়, ঠোঁটের ফাঁকে একদোলা কালো থকথকে রক্ত। তার মাঝে খবর রামকৃষ্ণ হাজরার, তিনি নিজ ঘরের দরজায় বসে কেমন একটা বাঁকা হাসি নিয়ে পড়ে আছেন। হয়তো মৃত্যুর আগে কিছু দেখেছিলেন যা ওনাকে শেষ মুহূর্তে এমন করে দিয়েছে। অর্থাৎ যারা ধানাইকে থ্রেট দিয়েছিল তারা সবাই মরে গেছে। গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে, সবাই বলাবলি করে, ধানাই মেথর এই সর্বনাশ করেছে, চলো ওর কুড়ে ঘর জ্বালিয়ে দেই, ইত্যাদি 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 অনেক কিছুই। অসংখ্য মানুষ জড়ো হয়ে যায় হাটে। সবাই দড়ি, লাঠি, আগুন, মশাল সহ অনেক কিছু নিয়ে ধানাইয়ের কুড়ে ঘরের দিকে ছুটল, কিন্তু এগিয়ে দেখে ধানাই নেই। শুধু তার কুড়ে ঘরের দরজার সামনে একটা শুকনো নিমের ডাল পড়ে আছে। কুড়ে ঘরের ভিতরে ছাইয়ের স্তূপ, বোঝা যায় এখানে আগুন জ্বলেছে সারা রাত, অথচ চারপাশে আগুনের চিহ্ন নেই। ঠিক তখনই পেছন থেকে গম্ভীর কণ্ঠে একজন বৃদ্ধ বলে ওঠে, আগেই বলেছিলাম ধানাইকে কঠোর করিও না, যা ভয় পেয়েছিলাম আজ তাই হয়েছে। কথাটা বললেন গ্রামের বৃদ্ধ মাধব চন্দ্রনাথ। চুপচাপ দাঁড়িয়েছিলেন এতক্ষণ। ওনার চোখের গভীরে একটা বোঝার মতো দৃষ্টি। তার দৃষ্টির অর্থ এলাকাবাসী আগে না বুঝলেও এখন বুঝতে বাকি নেই। ধানাইয়ের এই রূপ ছিল না আগে, সে ছিল
আমি আমাদের মতো সাধারণ একজন। তবে সে এমন কিভাবে হলো জানতে চান? তাহলে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 1 যুগ অর্থাৎ 12 বছর আগে। চলুন কি হয়েছিল জেনে আসি। গড়পাড়া গ্রামের একদম এক কোণে ধানাই মেথর খোলা বাড়িটা দাঁড়িয়েছিল মাটির চাতালে। প্যালেস্তারা খসা দিয়ে বাঁশের বেড়া ফাঁকে মেঘের ঢোকার জায়গা রেখে বাড়ির আঙিনায় মেশোর গোবর শুকাইত ধানায়। এক কোণে ঝাপনির হাড়ি উল্টে থাকতো। ঘরের সামনে আলো গোছে পড়ে থাকতো বইয়ের আধ ভাঙ্গা হাড়ি। হেসেল সবাই জানেন, মাটির চুলা যেটাকে বলে। ধানাই সকালে লাঠি কাঁধে তুলে জঙ্গলের দিকে হাঁটা ধরতো। পায়ের নিচে শুকনো পাতা চরত চরত করে ভেঙে যেত। মাথার ঘাম পিঠে ফেলতে ফেলতে কাঠ কুড়িয়ে আনতো ধানাই। সেসব বস্তায় ভরে বাজারে নিয়ে যায়। 2 পয়সার মুখ দেখতে পায় সেগুলো বেচেই। সন্ধ্যা নামলেই পায়ে ধুলো মেখে মাথায় গামছা জড়িয়ে ফিরে আসতেন বাড়িতে। বাড়ির উঠানে বসে থাকতো 13 বছরের ফুলমণি। বাবা ফিরলেই ছুটে এসে কোমর জড়িয়ে ধরতো সে। ধনায় একগাল হাসি মেখে মেয়ের মুখ তুলে দেখত। এরপর কাঁধের পটলা খুলে মেয়ের হাতে তুলে দিল। কখনো নলের গুড়, কখনো শুকনো খেজুর, বা কখনো 1 মুঠো ছোলা। ফুলমণি এসব পেয়ে খিলখিল করে হাসে উঠত। খোলা উঠোনে নেচে যেত আনমনে। ধানাইয়ের বউ রমণী দরজার চৌকাঠে দাঁড়িয়ে স্নেহ ভরা চোখে তাকিয়ে দেখত সব। দিন শেষে এই খোলা বাড়ির দরিদ্রর মাঝেও ভালোবাসার মিটমিটে প্রদীপ প্রতিদিনই জ্বলত। এই ছিল ধানাই মেথরের জীবন। তবে পাশাপাশি ধানাই ভাড়ার উপর নেওয়া একটি জমিতে চাষাবাদ শুরু করলেন। মাঠের আল ধরে হাঁটু জলে নেমে ধানের গাছা টানছিলেন সেদিন। শরীরের ঘাম চটচট করে ঝরছে। মাথার উপর বিকেলের রোদ নরম হয়ে এলো। এমন সময় দূর থেকে কে যেন হাঁক দিল, ধানাই, ধানাই রে, ও ধানাই। ধানাই মাথা তুলে তাকিয়ে দেখলো দূর সম্পর্কের ছোট কাকার বড় ছেলের মাধব ছুটে আসছে। ধানাই হাতে থাকা ধানের গোছা ফেলে উঠে দাঁড়ালেন। মাধব তখন কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ধানাই রে, ফুলমণিকে ধর্ষণ করেছে মাতব্বরের ভাইপো শ্যামল দত্ত। কথাটি শুনে ধানাইয়ের মাথায় বজ্র পড়ার অবস্থা হয়। চোখের সামনে ভেসে উঠল ফুলমণির ছোট্ট মুখটা। বুকের ভিতর ছটফট করতে করতে প্রায় দৌড় লাগায় গ্রামের পথে। মিনিট 5 পর বুক ধরফর করতে করতে উঠানে ঢুকলো ধানাই। দেখে বারান্দায় সে রমণী কান্নায় ভেঙে পড়েছে। চোখ মুখ লাল হয়ে আছে তার। ছিঁড়ে যাওয়ার আঁচল গলার কাছে ধরে চুপচাপ কাঁপছেন। ঘরের ভিতরে ফুলমণি পাটিতে উপর হয়ে শুয়ে আছে। ওর শরীরটা কুঁকড়ে গেছে, আর্তনাদ মুখে আটকে গেছে। ধানাই 1 মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারেনি আর। গলা শুকিয়ে কাঠ হয়, হাত পা ঠান্ডা, পায়ের নিচে মাটি দুলে উঠল। মাধব কান্নার স্বরে বলল, বাঁশঝাড় থেকে ফুলমণির চিৎকার শুনে দৌড়ে যায় সবাই। ততক্ষণে ফুলমণির সতীত্ব কেড়ে নেয় শ্যামল দত্ত। সবার উপস্থিতি টের পেয়ে বন্দুক বের করলো শ্যামল। এরপর হেলে দুলে চলে যায় এখান থেকে। জমিদারের সন্তান, কে বা সাহস করবে তাকে ধরার? সবাই ভয়ে চুপ ছিল। ধানাই সাথে সাথে উঠে দাঁড়ায়। গোপাল দত্তের কাছে এই বিচার দিয়ে শ্যামল দত্তের শাস্তি নিশ্চিত করেই ছাড়বে। সোজা হাঁটা দিল জমিদারের বাড়ির দিকে। সাথে সাথে ছোট্ট কাকা মাধব, হরেন, মন্টু, সর্দা, দিগেন জমিদার বাড়িতে ঢোকার আগে দারোয়ান বাধা দেয়, ঢোকার অনুমতি দেয় শুধু ধানাই আর মাধবকে। ধানাই চুপচাপ হেঁটে গেল। গোপাল দোর গড়ায় গিয়ে দাঁড়ায়।
চারিদিকে চাপা গুঞ্জন, ওঠানোর চেয়ার বসা, কপালে দত্ত, মাথায় সাদা গামছা, মাধবের ধুতি, পাশে বসে আছে জমিদার, চেলা এবং চামুন্ডা, মহেশ্বর, আরও অনেকেই। সকলের মুখে এক প্রকার গম্ভীর বিস্মৃতি ভাব। ধানায় সবার সামনে দাঁড়ায় আগে, চোখের পানি টলমল করছে। কিছু বলার আগে গোপাল দত্ত ধীর গলায় বললেন, যা হয়েছে আমি তাতে লজ্জিত ধানায়। ভাইপো নেশাগ্রস্ত ছিল, হুঁশ ছিল না তার। ভুল হয়েছে, কিন্তু যা ঘটেছে তা তো আর ফেরানো যাবে না। এ নিয়ে বাড়াবাড়ি করে কী লাভ, বরং যা ক্ষতি হয়েছে তার বদলে কিছু উপকার হোক বলেই পাশে থাকা কাঠের বক্স খুলে একটা মোটামুটি টাকা বের করে টেবিলে রাখলেন। এরপর আবার বললেন, 5,000 টাকা এখানে হাতে নে আর বাড়ি যা ধানায়। এই টাকায় 1 বছর কাজ না করলেও চলবে তোর, সংসারটা আরামে চলবে তোর। যা হলো তা ভুলে যা, আমার একমাত্র ভাইপো সে। আর আমার দাদার ব্যাপারে তো জানিস, আইন কানুন যার হাতে সে কি আর ফাঁসবে? গোপালের কথা শেষে পাশে বসে থাকা মহেশ্বর ঘাড় নেড়ে বলল, শ্যামল নেশার ঘরে ছিল যেহেতু এটি সম্পূর্ণ ভুল হয়েছে বলা যায়। ওনার কথা শেষে বিভূতি বলল, তোর মেয়ে ছোট এখনো, সামলে নে। এরপর গঙ্গারাম বলল, এসব নিয়ে টানা হেঁচড়া করে ফায়দা নেই ধানায়, সমাজের নিয়ম মেনেই চলতে হয়। এই সমাজটা এখন সমাল দত্তর বাবার নিয়মে চললে জানিস। ধানায় দাঁড়িয়ে শুনল সব, সারা শরীর থরথর করে কাঁপছিল তার। চোখে মুখে তীব্র রাগ আর ঘৃণা থাকলেও গরিব তাই শব্দ ব্যয় করছে না। সামনে পাথরের টেবিলে পড়ে থাকা টাকার দিকে তাকিয়ে নিজের দাঁত চেপে ধরল একবার। আশেপাশে জমিদারের চেলাচামুরা দাঁড়িয়েছিল, কেউ ঘাড় বাঁকিয়ে তাকাচ্ছে, কেউ চোখ নামিয়ে রাঙ্গাচ্ছে, তারপর আবার কেউ চাপা হাসি দিয়ে হাসছিল। ধানায় কর করে গলায় আচমকা চটাস করে বলে, বিচার চাই, জনসম্মুখে বিচার চাই, আপনার ভাইপো যা করেছে তার শাস্তি চাই। তখন পাশ থেকে মহেশ্বর উঠে দাঁড়িয়ে বলে, এত বড় সাহস, তোর মেয়ে কি সাধুর ঘরে জন্ম নিয়েছে? এরপর বিভূতি বলে, মাতব্বরের নিয়ম বুঝিস না, এসব বিচার তোর জন্য না বলেছে ধানাই। ধানাই সব শুনে চুপচাপ দাঁড়িয়ে আছে, বোঝাচ্ছে সে বিচার ব্যতীত কিছু চায় না। গোপাল দত্ত ঠান্ডা চোখে একবার তাকায় ধানাইয়ের দিকে, মুখে রেখায় উপহাস খোলা রেখা আছে তার। ধীরে ধীরে তিনি উঠে দাঁড়ালেন। এরপর ধানাইয়ের দিকে পা ফেলে এগিয়ে আসেন। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। গোপাল ধানাইয়ের সামনে এসে দাঁড়িয়ে বলে, এত গলা চড়াস কেন? এত গলা চড়াস না, তোর কাছে কি প্রমাণ আছে শ্যামল দত্তের বিরুদ্ধে? কে দেখেছে এসব? কার সামনে হয়েছে? দেখি সাক্ষী দেয় কে, কেউ সাক্ষী দেয় কি না দেখি আমি। ওই মাধব, তুই দেখেছিলি? মাতব্বরের প্রশ্নে মাধব কাঁপতে কাঁপতে বলে, না সাহেব, আমি দেখিনি। গোপাল ঠোঁটের কোণে হাসি এনে আবার বলে, তোর মেয়ে সাধু সন্ন্যাসী নয় তো, উল্টো বিচার করলে তোর মেয়েকে শাস্তি পেতে হবে। জমিদার বাড়ির ছেলেকে ফাঁসিয়ে সম্পদের ভাগ নিতে চাচ্ছিল তোর মেয়ে। শ্যামলের ঘাড়ে চড়ে জমিদার বাড়ির বউ হবার স্বপ্ন দেখে। ভাগশালা মেথরের বাচ্চা মেথর, আমার কথা ফেলার তোর সাহস হয় কি করে রে? ভালো করেই জানি আমি তোদের জাতটাই এরকম। এতটুকু বলে গোপাল হাত নাচিয়ে ধমক দেয়। তখনই মহেশ্বর, বিভূতি, গঙ্গারাম ধানাইয়ের কাঁধে হাত রেখে ধাক্কা দিয়ে সজোরে পিছন থেকে ঠেলে দিল এবং ধানাইও পিছন দিকে তুলে পড়ে গেল। পরে উঠানোর ধুলিময় মাটিতে পড়ে যাওয়ার পর ধানাই নিজেকে সামলিয়ে দাঁড়ায়। জমিদারের লোকজন তখন ধানাইকে ঠেলে ঠেলে বের করে দিতে লাগলো। ধানাইও ওদের ধাক্কা খেতে খেতে বলে, বিচারের জন্য সে শহরে যাবে, দরকার হয় সরকারের কাছে বিচার চাইবে, সবাইকে জানাবে সে। কথাটা শেষ হতে হতে ধানাইকে বের করে দেওয়া হলো। মাধব ফিরে আসার আগে বলল, ভুল হলে ক্ষমা করবেন জনাব,
ধানাইয়ের উপর জুলুম হয়েছে বলে গায়ের সবাই বলবে। এমনিতেই গরিব মানুষ, মাথা গোজার ঠাঁই নেই। মেয়ে ধ্বংস হয়ে গেছে, সে শহরে গেলে তো জানেন সম্মান আপনারই যাবে। গোপাল মাধবের কথায় কান দিল না এবং পানের কৌটো তুলে ঠোঁটে এক চিমটি পান রাখলেন এবং একটি রহস্যময় মুচকি হাসি দিলেন। ধানাই রাতের আধারে পথ বেয়ে বাড়ি যাচ্ছে। চোখের পানি, মাথায় ঝনঝন যন্ত্রণা, ঘামে ভিজে একসা। ভাবনা শহরে যাবে, ন্যায় বিচার চাইবে। গোপালের গায়ের ঘাম ঝরিয়ে ছড়বে। ভাবতে ভাবতে বাড়ির কাছে আসে। তখনই দূর থেকে বাড়ির দিকে একটা আলো দেখতে পাই। আলোটা আগুনের লেলিহান শিখার বলা যায়। ধানাইয়ের বুকে তখনই শঙ্কা দানা বাঁধল। দুই পা একসাথে উঠে দৌড়াতে থাকে। শ্বাসকষ্টে বুকে ধরে পা কিছুতেই বেগ মানছে না। গ্রামের সীমানায় পৌঁছে ধানাইয়ের চোখের সামনে যা দেখে তাতে সমস্ত শরীর জমি বরফ হয়ে যায়। নিজের খোলা বাড়ির লেলিহান শিখায় দাও দাও করছে। আগুনের ফুলকি ছিটকে পড়েছে আকাশে, ছাই উঠছে বাতাসে। চারপাশের লোকজনের ছোটাছুটি, কলসি থেকে পানি ঢালা হচ্ছে। কেউ বালি ছিটাচ্ছে, কেউ গলা ফেটে হাহাকার করছে। ধানাই দৌড়ে গিয়ে হাউমাউ করে চেঁচিয়ে উঠল। গলা ফাটিয়ে তার স্ত্রী আর মেয়ের নাম ধরে ডাকলো। চোখের সামনে ঝাপসা হয়ে যাচ্ছিল সব। তখনই পাশের বাড়ির মালিহা দিদি কাঁদতে কাঁদতে জানিয়ে দেয় ভয়ঙ্কর সত্যিটা। ধানাই রে, তোর বউ বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। ধানাই, গোপাল দত্তের ভাইপো আর জমিদারের চেলা চামুন্ডা এসে আগুন লাগিয়ে গেছে। শেষ ধানাই, শেষ, তোর সব শেষ। ধানাইয়ের কথাটা শুনে ধাপাস করে মাটিতে বসে পড়ে এবং হাত দুটো ঘষে মাথায় দিল। বুক চাপড়ে চিৎকার করলো, কিন্তু এই চিৎকার মিলে যায় আগুনের বিকট শব্দে। ধোঁয়ায় চাদরে সবকিছু ঢাকা পড়ে আর দূরে থেকে শিয়ালের দল উঠোনে একসাথে আসে। এই ডাক অভিশাপকে আপন করার ডাক। পরের দিন সকালে সারা রাত ধানাইয়ের উঠোনে বসেছিল এবং চোখের দৃষ্টি শূন্য। তার চারপাশে কোলাহল আর কানে পৌঁছাতো কিনা কে জানে, চুপ হয়ে গিয়েছিল। কিন্তু সকালবেলায় সবাই দেখে উঠোন ফাঁকা। ধানাই নেই ওখানে। কোথায় গেছে কেউ জানতে পারেনি। তাছাড়া কেউ খোঁজও করেনি। করবেই বা কে? ধানাইয়ের আপন বলতে স্ত্রী আর মেয়ে দুইজনই ছিল এই দুনিয়ায়। ওইভাবে সব সময় কেটে যায়। ধানাইয়ের ঘটনা গায়ে আলোচনা হলেও মাতব্বর এলে সবার মুখে তালা পড়ত। প্রায় 10-12 দিন পর হঠাৎ বাজারের উপর দিয়ে ধানাইকে যেতে দেখা যায়। চেনা যাচ্ছিল না কে সে। শুকনো কাঠির মতো হাত পা, মলিন চেহারা, চোখের কোলে গাঢ় অন্ধকার। সবাই দেখে ধানাই হাঁটছে, কিন্তু যেন হাঁটছে না। এক অদ্ভুত ঘোরের মধ্যে তার চলা। কারো কোনো জবাব না দিয়ে ধানাই হাঁটতে 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 চলে যায় নদীর পাড়ে। গায়ে গুঞ্জন ছড়াতে থাকে। কেউ বলে ধানাই পাগল হয়ে গেছে, কেউ বলে পরিবারের শোকে এরকম হয়ে গেছে। ধানাই সেদিনের কথা মতো আর কথা বলতো না, কেবল গায়ে একা হাঁটতো এবং দিনের পর দিন শ্মশান থেকে শ্মশানে ঘুরে বেড়াতো। শুকনো কাঠ কুড়িয়ে আগুন জ্বালিয়ে একা একা অনুমত তার আহার করত। কখনো সব দেহের চিতায় দাঁড়িয়ে থাকে স্থির হয়ে। কেউ কাছে গেলে গুনগুন করে কিছু বলতো। ওদিকে যেভাবে পারলো ধানাইয়ের জায়গা জমি দখল করে নিল সবাই। তবে বেশিরভাগ লোক ভয় পেতে শুরু করে। এক সময় কোনা ঘোষা চলতে লাগলো ধানাই নাকি সন্ন্যাসী হয়ে গেছে। অনেকে বলে ধানাই অলৌকিক বিদ্যা জানে। ধানাই নাকি শ্মশানে আগুনের ভাষা বোঝে। কারো মৃত্যুর আসন্ন তা ধানাই বলে দিতে পারে। কেউ বলে সে ভূত দেখতে পায়, কেউ বলে ধানাই নিজেই ভূত হয়ে গেছে। কেউ বলে ধানাই কাউকে কিছু বলে না, একা একা থাকে, নদীর ধারে বসে থাকে, আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে, একা একা অদ্ভুত স্বরে হাসে, অদ্ভুত স্বরে কাঁদে। এভাবেই
একই 12 বছর কেটে যায়। তবে সত্যিটা হলো ধানাই কিন্তু পাগল হননি। ধানাই মূলত শয়তানের সঙ্গে বাস করতে শিখেছে, জাদুবিদ্যায় সাধনা করেছে, এমন এক শয়তানের খোঁজ করেছে যে ধানাইয়ের মুখে কারো নাম শোনা মাত্রই ছুটে যাবে প্রাণ নিতে। ধানাই তাকে ডেকেছে বহু আগেই, 12 বছর অপেক্ষা করার পর অবশেষে সে এসেছে। তাই তো গত রাতে গোপাল দত্ত এবং দোতলার বারান্দা থেকে ঝুলছে। বিনোদন মণ্ডল নিজের বিছানায় মৃত পড়ে আছে। রামকৃষ্ণ হাজরা নিজ ঘরের দরজায় মৃত পড়ে আছে। গতকাল তার হুমকি দিয়েছিল ধানাইকে সবাই। ধীরে ধীরে 12 বছর আগে যত লোক ধানাইকে ন্যায় বিচারে বাধা দিয়েছে, সবার পরিবারের অস্তিত্ব মিলে যেতে থাকে। ধানাইয়ের জমি দখল করা মানুষ পালিয়ে যায়। জমিটাকে ভুতুরে ধানাই বাড়ি নাম দেওয়া হলো। সেদিন থেকে ধানাইকে আর কেউ গ্রামে দেখেনি। তবে শিয়ালের ডাক কান খাড়া হতে থাকতো সবার। ধানাই অদৃশ্য হবার রাতে শিয়াল ওই ভয়াবহ ডাক সবাইকে জানালো দেয়। এই ডাক মানে ধানাইয়ের ডাক। ওই অদ্ভুত ডাক এলেই সবাই বুঝে যায় ধানাই পাপীদের শিকার করতে নামেছে। এরপর পরের দিন অলৌকিকভাবে কেউ না কেউ মরে যায় এবং এরা প্রত্যেকে ন্যায় বিচারের বিরুদ্ধে কাজ করার লোক হয়। আজ রাতের 11টা বেজে 20 মিনিট হঠাৎ শিয়ালের ওই অদ্ভুত ডাক শোনা যাচ্ছে। লোকের কথা মুড়ি দিয়ে ভয়ার্ত স্বরে বলা যাচ্ছে, ধানাই ডাক দিচ্ছে, আজ কেউ কাউকে নিয়ে যাবে সে। রাসেল ভাইয়া, আজকের ঘটনাটি এতদূর পর্যন্তই। আজকে সবার প্রথম ঘটনা বলার কারণে হয়তোবা একটু সমস্যা হয়েছে, একটু লিসেনার্স আপনারা একটু মেনে নেবেন।